ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। সবাই তো মিউট করা, কিভাবে শুনবো কেমন আছেন? যাই হোক, সবাই জি অনেক স্যার, কষ্ট ভালো আছি। করে আপনি ভালো আছেন? ছুটির দিনে। হ্যাঁ, লিপসন, কি খবর? জি স্যার, ভালো। অনেকদিন পর কথা হচ্ছে স্যার। অসুস্থ হ্যাঁ, ছিলাম আমি। অসুস্থ ছিলেন। জি স্যার। ওকে, তারপরে যে জয়েন করছেন, গুড সাইন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, শাহরিয়ার রহমান। জি স্যার, স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ স্যার, একটু অসুস্থ ছিলাম, আচ্ছা। এখন একটু ভালো। অসুস্থ, চারিদিকে সবাই অসুস্থ। জি মানে স্যার। প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে লোকজন। এটা ভাইরাস, মানে একটা স্প্রেড আপ হচ্ছে সব দিকে, সবারই টুকটাক কিছু হবে। ওয়ার্ল্ড হওয়ার কিছু নেই, জি ইনশাল্লাহ স্যার। ঠিক হয়ে যাবে। তো আমরা স্টার্ট করি। অলরেডি এই কোর্সের যে মেন্টরস উনি জয়েন করছেন আমাদের সাথে। তার আগে আমি একটি কথা বলি, সেটা হলো যে আমি সিম্পল ভাষায় একটু বুঝি যে আপনি যাই করতে চান, জব করতে চান, বিজনেস করতে চান, যেটাই করতে চান না কেন, কিছু ম্যান্ডেটরি জিনিস থাকে না মানুষের জীবনে, যে জিনিসটা না শিখলে আসলে আহ কোনো কাজ আপনি করতে পারবেন, কিন্তু পদে পদে বাধা মানে গ্রস্ত হতে হয়। তার ভিতরে জি স্যার। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হলো এই এক্সেল, ডাটাবেজের উপরে কাজ করা। তো এইটা আসলে এমন একটা হয়ে গেছে যে ম্যান্ডেটরি সাবজেক্ট, এটা আপনি কোনোভাবে ইগনোর করলে কাজ হবে না। আমি আমি লাইভ এক্সাম্পল দিই। আমার অর্গানাইজেশনে একটা লোক জয়েন করলে তার চেক লিস্টের মধ্যে থাকে মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার। মানে তাকে দেয়া হবে কি কি তার চেক লিস্টের মধ্যে থাকে, তার আইডি কার্ডটার এক্সেট্রার মধ্যে থাকে। অ্যাডিশনালি যেটা থাকে তার জন্য একটা কম্পিউটার এবং একটা ল্যাপটপ, কম্পিউটার অথবা ল্যাপটপ আর একটা মোবাইল ফোন, এগুলো আমরা দিয়ে দিই। কি কারণে দিই এবং কি কারণে এটা মানে সিস্টেমটা করছে, দ্যাটস ওয়াই সে জয়েন করার সাথে সাথেই তার কম্পিউটারে কিছু কাজ বাজ আছে, তাকে কিছু না কিছু ডাটা মেনটেন করতেই হয়। হ্যাঁ। জি স্যার। তো এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট, একেবারে বেসিক রিকোয়ারমেন্ট, এতটাই বেসিক রিকোয়ারমেন্ট যে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন কোনো কোনো জায়গায় হয়তো আপনাকে জিজ্ঞাসাও করবে না যে আপনি কম্পিউটার জানেন কি জানেন না, কারণ তারা ধরেই নেয় যে এটা ছাড়া তো আসে নাই কেউ। আপনি এটা এটা জানবেন না এরকম কোনো ক্যান্ডিডেট এখানে আসে নাই, মানে এরকম একটা কনসেপশন হয়ে গেছে। তো বাই এনি চান্স আমরা যদি কোনোভাবে এই বিষয়টা না জানি, তাহলে আমাদের বিপদে পড়তে হবে। খুব স্বাভাবিকভাবে আপনাকে যখন বলবে একটা রিপোর্ট বানায় নিয়ে আসো, আপনি একটা ডাটা বানায়, এক ডাটা অ্যানালাইসিস করে নিয়ে আসো, একটা ডাটা রেডি করে নিয়ে এসে একটা সামেশন করে নিয়ে আসো, হ্যাঁ, একটা কস্টিং বের করো, হ্যাঁ, একটা ফরম্যাট করো, হ্যাঁ, একটা লিস্ট তৈরি করে দাও, একটা টেবিল আকারে আমাকে দেখাও কিভাবে কি হলো, মানে আমার বিজনেসের গ্রোথ কিরকম হচ্ছে, কিভাবে ডিক্রিজ হচ্ছে ইনক্রিজ হচ্ছে, একটা প্রেজেন্টেশন দেওয়া জি দরকার। স্যার। তো এনিথিং, যাই করতে চান না কেন, যাই করতে চান না কেন, আপনাকে এক্সেল জানতেই হবে। এবং আপনি এক্সেল এমন একটা জিনিস যেটা যদি আপনি মনে করেন যে আমি ওয়ার্ড দিয়ে কভার করবো, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কভার করবো, পসিবল, পসিবল অনেক কিছু আছে, ক্যালকুলেশন আছে, অনেক সামেশন আছে, অনেক স্টাফ আছে যেটা ওয়ার্ডে করা খুব টাফ আর সম্ভব না, সময় সাপেক্ষ ব্যাপার, সম্ভব না, অনেক কিছু আছে সম্ভবই না। সো এতটাই এটা ম্যান্ডেটরি এবং এতটাই আমাদের জীবনের সাথে জড়িত হয়ে গেছে যে যদি আমরা না জেনে থাকি এটা, তাহলে এটা আমার মানে আমি শুরুতেই বাধাপ্রাপ্ত হই, শুরুতেই আমাদের এটা ধাক্কা। আর আমি ধরে নিলাম যে একটা কোম্পানি, সফটওয়্যার বেসড কোম্পানি, টোটালটা অটোমেশনে চলা, মানে পরিচালিত হচ্ছে, অপারেশনটা অটোমেশন। কিন্তু অটোমেশনের বাহিরেও মনে করেন আপনার কিছু করা লাগে না, অটোমেশনের বাহিরেও আপনার যখন একটা রিপোর্টিং করা লাগবে, আপনার যখন একটা লিস্ট করা লাগবে, আপনার যখন একটা ফরম্যাট করা লাগবে, এটা কিন্তু সফটওয়্যার করে দিবে না। এই ক্যালকুলেশন গুলো কিন্তু সফটওয়্যার করে দেবেন, একটা পিভট কিন্তু সফটওয়্যার করে দেবেন, একটা টেবিল কিন্তু সফটওয়্যার করে দেবেন, একটা গ্রাফ কিন্তু আপনাকে সফটওয়্যার করে দেবেন। জি স্টিল হ্যাভ স্যার। টু নো দ্য এক্সেল, তাই না?
আপনাকে এক্সেল জানতেই হবে, এবং এই কোর্সে অ্যাডভান্স লেভেল এক্সেলটা শেখানো হবে। নর্মাল বেসিক কোর্সের পাশাপাশি, বেসিক শিক্ষার পাশাপাশি যে অ্যাডভান্স লেভেলে আমরা যেটা শিখবো, যেটা আমাদের প্রয়োজন জবের ক্ষেত্রে বলে, নিজের বিজনেসের কথা বলে, হ্যাঁ, এইটা মানে আমি এক কথায় বলবো যে এটা ম্যান্ডেটরি, কোনো বিকল্প নাই। কারণ যদি না জানা থাকে, যারা আমরা অনেকে জানি টুকটাক এক্সেল জানি, কিন্তু ওই টুকটাক জানাতে কিন্তু আমরা আহ, মানে পারপাস সার্ভ করতে পারবো না। ইয়েস স্যার। জব সেক্টরে নিজেকে দাঁড় করাইতে চাই, জব সেক্টরে একটা ভালো প্রেজেন্টেশন, ভালো একটা রিপোর্টিং, ভালো একটা মানে আউটপুট দিতে চাই, উই শুড হ্যাভ টু নো দ্য এক্সেল। এক্সেল জানতেই হবে। আমি সবার উদ্দেশ্যেই বলতেছি, যদি আপনারা এটা কোর্সটা করে নিজেকে আপগ্রেড করে নিতে পারেন, তো সিঙ্গেল কথা আপনি একটা ধাপ আগায় গেলেন। আর এটা ছাড়া আসলে যখন জানবেন না তখন একটা প্রবলেমে পড়ে যাবে। হ্যাঁ, বললাম না যে এতটাই ম্যান্ডেটরি যে অনেক জায়গায় আছে জিজ্ঞাসাই করে না যে আপনি কি কম্পিউটার জানেন কি জানেন না। কারণ এই যুগে বা এই জেনারেশন, বর্তমান যে ট্রেন্ড, তাতে ধরে নেওয়া হয় যে একজন গ্রাজুয়েট করে বের করছে বা একজন চাকরির জন্য অ্যাপ্লাই করছে, তার কম্পিউটার সম্বন্ধে নলেজ আছে এবং সে ওয়ার্ড এক্সেল খুব ভালো করে জানে। সো আমরা এই কোর্স করে এই জিনিসগুলো শিখতে পারবো, আরো অ্যাডভান্স লেভেলে শিখতে পারবো। তো আমি এখন যে আপনাদেরকে শিখাবে তার সম্বন্ধে দু এক লাইন বলি। তার খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছে, সে খুবই ভালো এক্সেলে। খুবই ভালো বলতে আপনাদের এক কথায় বললে বুঝে নেবেন, সে একটা ইউএন অর্গানাইজেশনে আছে, এবং এটার উপরে এটার উপরে সে অনেক দক্ষ, অনেক দক্ষ। ইভেন মানে আমি যদি বলি, আমারও মনে হয় যে এটা আমার করা উচিত। মানে আমারও এখনো অনেক কিছু শেখার বাদ আছে, যেটা আমি পারপাস সার্ভ করতে পারতেছি। বাট আই থিঙ্ক দ্যাট আমি যদি কোর্সটি এই ক্লাস, মানে আমি আরো কিছু শিখতে পারি তার কাছ থেকে, অ্যাডভান্স লেভেলে কিছু হয়তো কাজ টাজ করতে পারবো। তো এই নিয়ে আমি সজীবকে থ্যাংক ইউ জানাচ্ছি। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে আপনারা এরকম একটা ছুটির দিনে কষ্ট করে অ্যাটেন্ড করছেন। ডেফিনেটলি যারা অ্যাটেন্ড করছেন তারা পজিটিভলি আমি চিন্তা করি, কারণ সবাই কোনো না কোনো কাজে বিজি থাকে, তার মধ্যে এই সময়টা বের করে নিজের জন্য চিন্তা করাটাও একটা পজিটিভ সাইন। হ্যাঁ, ইয়েস স্যার। আর কোনো শিক্ষারই কোনো মানে বিফলে যায় না। কোনো না কোনো সময়, কোনো না কোনো কাজে, কোনো না কোনো সেক্টরে আপনাকে এটা কাজে দিবেই, দিবেই। হ্যাঁ, তো আমরা একটু আপনাদের মেন্টরসের সাথে পরিচয় হই, উনি দু একটা কথা বলবে, আমরা শুনবো। তারপরে যারা চিন্তা করবেন যে কোর্সে ভর্তি হবো, তাদের কোর্সের ডিটেলস আমাদের আইসিবি পেজে সবকিছু দেওয়া আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা যোগাযোগ করবেন। সজীব, আহ ওর পরিচয়টা সবার সাথে দিয়ে যদি স্টার্ট করো। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন কি সবাই? জি স্যার। জি, শুনতে পাচ্ছি। ওকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ওয়েবিনার সেশনে অংশগ্রহণের জন্য। আমি সজিবুল হাসান, কাজ করছি একটি ইউএন অর্গানাইজেশনে একজন ন্যাশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে। আহ, গত 15 বছর আমি আমার ক্যারিয়ারের বিভিন্ন ধরনের অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের ডেটা সেট নিয়ে কাজ করেছি, এক্সেল এবং পাওয়ার বিআই এর উপরে। যেমন তার মধ্যে রয়েছে ব্যাংকে ব্যাংকের ডাটা রয়েছে, সাপ্লাই চেইনের ডাটা রয়েছে, ইনভেন্টরির ডাটা রয়েছে। আহ, আমি ডেভেলপমেন্ট সেক্টরের ডাটা নিয়ে কাজ করেছি, রিয়েল এস্টেট বিজনেসের ডাটা নিয়ে কাজ করেছি, এফএমসিজি কোম্পানির সেলসের ডাটা নিয়ে কাজ করেছি। সুতরাং আমি ডাটা সেটের দিক থেকে বা ডাটা বেজের দিক থেকে বিভিন্ন ধরনের ডাটা বেজ নিয়েই কাজ করেছি। আশা করি আমার এই কোর্সটা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে আপনি থাকেন না কেন বা যান না কেন, আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। সেশনের শুরুতেই আমি পাওয়ার পয়েন্টের একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দিব। তারপরে আমি আমার মূল সেশনে চলে যাব। সেশনের এই পর্যায়ে আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি যাতে আপনারা আমার স্ক্রিনের দিকে বেশি কনসেন্ট্রেট করতে পারেন। আহ
আপনারা আমার স্লাইড দেখতে পাচ্ছেন, তাই না? জি, দেখা যাচ্ছে। ওকে। এই প্রেজেন্টেশনটা আসলে এই কারণে দিচ্ছি যেন আপনারা বেসিক এক্সেল এবং অ্যাডভান্স এক্সেল কি আসলে এর পরিব্যাপ্তি কতটুকু সেটুকু বুঝতে পারেন। আর আরেকটা জিনিস বোঝানোর জন্য যে এক্সেল এবং গুগল শিটের মধ্যে পার্থক্য কতটুকু। তো প্রথমেই আমরা দেখছি যে এক্সেল বেসিক এক্সেলের ফোকাস এরিয়া গুলো হচ্ছে আপনার ডাটা এন্ট্রি, রেজিস্টার ম্যানেজমেন্ট, সিম্পল চার্টস, বিজনেস বেসিক কিছু ফাংশন যেমন সাম, এভারেজ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পার্সেন্টেজ, সাবটোটালস। তারপরে আছে ফরম্যাটিং, ফন্ট, অ্যালাইনমেন্ট, ডেটা টাইপ, স্টাইল। এরপরে আছে বিজনেস ফর্মস ডিজাইন, যেমন কিছুক্ষণ আগে আমির স্যার বলতেছিলেন যে তোমাকে একটা ফর্ম ডিজাইন করতে দেওয়া হতে পারে, যে পারচেজ রিকুইজিশন ডিজাইন একটা ফর্ম তৈরি করো, অথবা একটা পারচেজ অর্ডার ফর্ম তৈরি করো, অথবা ম্যাটেরিয়াল রিসিভ রিপোর্ট ফর্ম, অথবা একটা ক্যাশ মেমো তৈরি করো। তো এই বিষয়বস্তুগুলো বেসিক এক্সেল এর মধ্যে আওতাভুক্ত। এবার আসি আমরা অ্যাডভান্স এক্সেল বলতে আসলে কি বুঝি। অ্যাডভান্স এক্সেল এর পরিব্যাপ্তি অনেক ব্যাপক। অ্যাডভান্স এক্সেল এর ফোকাস এরিয়া হচ্ছে গিয়ে ডাটা অ্যানালাইসিস। আপনি ডাটা অ্যানালাইসিস করবেন, সুতরাং আপনার অ্যাডভান্স এক্সেল জানতে হবে। এমআইএস রিপোর্টিং, বিজনেস ইন্টেলিজেন্স, কন্ডিশনাল ফরম্যাটিং, ড্যাশবোর্ড, ডাটা ভ্যালিডেশন, পিভট টেবিল, ম্যাক্রোস। এছাড়া হান্ড্রেডস অফ অ্যাডভান্স ফাংশন আছে অ্যাডভান্স এক্সেল এর যা আওতাভুক্ত, যেমন ভিলুকআপ, এক্স লুকআপ, সাম ইফস, ইন্ডেক্স ম্যাচ, টেক্সট, ডেট এন্ড টাইম ফাংশন ইত্যাদি ইত্যাদি অনেক ফাংশন আছে যা অ্যাডভান্স এক্সেল এর মধ্যে আওতাভুক্ত। এবারে আসি যে এক্সেল এবং গুগল শিটের মধ্যে আসলে কতটুকু মিল আছে এবং কতটুকু পার্থক্য। এক্সেল এবং গুগল শিট মোর অর লেস একই রকম জিনিস, কিছু বেসিক পার্থক্য আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু প্রথমেই বুঝিয়ে দিচ্ছি। যেমন এক্সেল আসলে একটা পেইড প্রোডাক্ট, অন্যদিকে গুগল শিটটা একটা ফ্রি প্রোডাক্ট। এক্সেলটা অ্যাপ্লিকেশন বেস আর গুগল শিটটা ক্লাউড বেস। এক্সেল লার্জ ডাটা সেট হ্যান্ডেল করতে পারে। লার্জ ডাটা সেট বলতে আমি নাম্বার অফ সেল লিমিট, অর্থাৎ এক্সেলে 17,179 মিলিয়ন সেল ও হ্যান্ডেল করতে পারে। অন্যদিকে গুগল শিটের এই সেল লিমিট খুবই কম, অনলি 10 মিলিয়ন সেল গুগল শিট হ্যান্ডেল করতে পারে। এছাড়া এক্সেলের অনেক পাওয়ারফুল কিছু ফিচার রয়েছে, যেমন পাওয়ার কোয়েরি আছে, ভিভিএ আছে, পাওয়ার পিভট আছে, কমপ্লেক্স ম্যাক্রোস আছে, আরো অনেক কিছু। গুগল শিটেরও আবার নিজস্ব কিছু ফিচার্স আছে, যেমন গুগল শিটে টিম কোলাবোরেশনে কাজ করা যায়, একসঙ্গে একাধিক লোক গুগল শিটে একই শিটের মধ্যে একই ওয়ার্কবুকের মধ্যে কাজ করতে পারেন। আবার গুগল শিটের আরেকটা ফিচার হচ্ছে গুগল ট্রান্সলেটর, যাদের অনেক সময় ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করার প্রয়োজন হয়, তখন আপনি অথবা বাংলা থেকে ইংলিশ অথবা যে কোনো ভাষায় আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। অটোফিল সাজেশন গুগল শিটের আরেকটা খুব চমৎকার একটি ফিচার। এছাড়াও আছে আপনার ক্লিন আপ সাজেশন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। তো থ্যাংক ইউ, এই ছিল আমার প্রেজেন্টেশন। আমি এখন আমার মূল ওয়েবিনার পার্টের যে মূল অংশ সেখানে চলে যাচ্ছি। আমি প্রথমে ওয়ার্কবুকে চলে যাই। আমি প্রথমে আপনাদেরকে একটু বলে নেই যে আমার আজকের সেশনটি আমি আসলে কিভাবে সাজিয়েছি। সেশনের শুরুতেই আমি আমার ডাটা সেট আমি একটা ডাটা সেট ডেমো ডাটা সেট নিয়েছি, সেই ডেমো ডাটা সেটটা আপনাদেরকে বর্ণনা করব। দেন আমি ডাটা সেট প্রিপারেশন করা এবং নর্মালাইজ করা বা ডাটা সেট ক্লিন করা জিনিসটা দেখাবো। এরপরে আমি ধীরে ধীরে আপনাদেরকে কিছু বেসিক এক্সেলের ফাংশন এবং এরপরে ধীরে ধীরে আমি অ্যাডভান্স ফাংশনগুলো দেখাবো, এবং সর্বশেষে আমি আপনাদেরকে কিছু রিপোর্ট দেখাবো, একটা বা দুইটা আমি যে কয়টা কমপ্লিট করতে পারি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা ডাটা সেট দেখাচ্ছি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, তাই না? কেউ একজন প্লিজ রেসপন্স করুন। ইয়ে স্যার দেখা যায়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা যখন একটা অর্গানাইজেশনে কাজ করি, তো আমরা ডাটা সেটটা আসলে কোথা থেকে পাই।
এখন নাওএডেজ আমরা কিন্তু ডাটা সেট কালেক্ট করি সফটওয়্যার থেকে, সিস্টেম থেকে। আমি সফটওয়্যার যে হ্যান্ডেল করেন বা যে সফটওয়্যার ডেভেলপার আছেন অথবা আইটিতে, আমি বলি যে আমার এই টেবিলের ডাটা দরকার, সে আমাকে ওই টেবিলের ডাটাগুলো এক্সেল আকারে আমাকে অথবা সিএসভি আকারে আমাকে প্রোভাইড করে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডাটা সেটে কিছু প্রাইমারি ডাটা টেবিল আছে যেগুলো আমি শীট আকারে সাজিয়েছি। যেমন প্রথমে আছে এমপ্লয়ি টেবিল, অর্থাৎ আপনার এমপ্লয়ির ইনফরমেশন। দেন আছে আইটেম লিস্ট, অর্থাৎ আপনার যে আগেই বলে নেই এটা একটি সাপ্লাই চেইন বিষয়ক ডাটা সেট। সুতরাং আপনার এখানে আপনার সাপ্লাই চেইনে যেরকম আইটেম গুলো থাকে সেরকম ভাবে একটা টেবিল আছে যা এই আইটেম লিস্ট শিটের মধ্যে রয়েছে। এরপরে আছে সাপ্লায়ার লিস্ট। দেন এরপরে আসি, এগুলো ছিল আমাদের প্রাইমারি টেবিল। প্রাইমারি টেবিল আসলে কি? প্রাইমারি টেবিল হচ্ছে কি যেগুলোকে আমরা ওয়ান টাইম টেবিল বলি, যে টেবিল গুলোতে আমরা ডাটা একবার ওয়ান্স আপন টাইম একবারই ইনসার্ট হয় এক একটা রেকর্ড, এবং তারপরে হচ্ছে গিয়ে যখন পর্যায়ক্রমে যখন নতুন একটা আইটেম অথবা নতুন একজন সাপ্লায়ার অথবা নতুন একজন এমপ্লয়ি জয়েন করে তার ডাটা ইনপুট হয়। এরপরে আসি, আমাদের আর এক ধরনের টেবিল থাকে আমাদের সিস্টেমে, যেটা হচ্ছে আমরা বলি ট্রানজেকশনাল টেবিল। তো ট্রানজেকশনাল টেবিল আসলে যেখানে প্রতিনিয়ত আমরা ট্রানজেকশন করি। প্রথমে দেখি আমরা রিকুইজিশন বেসিক টেবিল। রিকুইজিশন বেসিক টেবিল হচ্ছে কি আমাদের একটা রিকুইজিশন ফর্মের হেডার পার্টে যে ইনফরমেশন গুলো থাকে, যেমন রিকুইজিশন নাম্বার, কোন ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশনটা রেজ করা হয়েছে, আইটেম কি, আইটেমের ক্যাটাগরি কি, আইটেমের ক্যাটাগরি কি, নট আইটেম, কে রিকোয়েস্ট করেছে, কখন সাবমিট করেছে, এক্সেট্রা এক্সেট্রা। এরপরে আরেকটা টেবিল থাকে রিকুইজিশন ডিটেইলস। তো রিকুইজিশন ডিটেইলস টেবিলটা আসলে কি? রিকুইজিশন ডিটেইলস টেবিলটা হচ্ছে আপনার ওই রিকুইজিশনের মধ্যে সে কি কি আইটেমের জন্য রিকুইজিশন দিয়েছে তার বিস্তারিত বর্ণনা থাকে রিকুইজিশন ডিটেইলস টেবিলে। এরপরে আরেকটা টেবিল থাকে পারচেজ ডিটেইলস টেবিল, যেখানে যখন রিকুইজিশন আসে তখন সেই রিকুইজিশনটা যখন পারচেজে যায় তখন তার স্ট্যাটাস স্টেপ বাই স্টেপ বিভিন্ন অংশে এটা ইনপুট হয়ে থাকে। এরপরে তো এই হচ্ছে গিয়ে মেইন টেবিল। এছাড়াও অনেক টেবিল আপনার সিস্টেমে থাকতে পারে। আপনার রিপোর্টিং এরিয়া বেসিসে আপনি হচ্ছে সিলেক্ট করবেন আপনি কোন কোন টেবিল নেবেন সিস্টেম থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, যদি আপনি ডেটা সেটটা নিজে তৈরি করেন অথবা কোনো একজন ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে তৈরি করান, তাহলে ডাটা সেটটাকে এইভাবে নরমালাইজড করে নেবেন। আমরা এটাকে বলি নরমালাইজড করে নেওয়া, অর্থাৎ টেবিল মতো করে ফরম্যাট করে নেবেন। তো প্রথমে আপনার ডাটা সেটটা আমরা সিস্টেম থেকে যেভাবে নেই সেখানে র ডাটা হিসেবে সিস্টেম থেকে নেই, র ডাটা যেরকম থাকে। তো র ডাটাকে আমরা প্রথমেই যে কাজটা করব যে ক্লিন আপ করার জন্য, ক্লিনিং করার জন্য, প্রথমে প্রিপেয়ার করার জন্য প্রথমে আগে কিছু কাজ করে নিব। যেমন প্রথমে খুঁজবো যে এখানে আমার কোথাও যদি মার্জ সেল থেকে থাকে। হ্যাঁ, এক্সকিউজ মি, কেউ কি কিছু বলছেন? না, আপনি কন্টিনিউ করেন, এটা একজনের ওকে, আনমিউট হয়ে গেছিল তো জন্য। ওকে, থ্যাংক ইউ। প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সাপ্লাই লিস্ট টেবিলটা দেখি। মনে করেন এটা আমার ম্যানুয়ালি ইনপুট দেওয়া একটা ডাটা, আমি সাপ্লায়ার লিস্টটা ম্যানুয়াল ইনপুট দেওয়া ডাটা থেকে কালেক্ট করেছি। সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আইটেম ক্যাটাগরি টেবিল, আইটেম ক্যাটাগরি যে কলাম আছে সেই কলামের মধ্যে আমার আইটেম ক্যাটাগরি গুলো মার্জ করা আছে। দেখুন এখানে কনস্ট্রাকশন, শু, ক্যাপিটাল মেশিনারিজ, পাইপ ফিটিংস, পেইন্ট, প্যাকেজিং ম্যাটেরিয়াল, প্রিন্টিং ম্যাটেরিয়ালস, ইনডোর ডেকোরেশন। তো এভাবে সে সাপ্লায়ার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ কি কি সাপ্লায়ার আছে এভাবে মার্চ করে রেখেছে। তো আমি যদি ডাটা অ্যানালাইসিস করতে যাই তাহলে আমাকে অবশ্যই ক্যাটাগরিগুলোকে আনমার্জ করে নিতে হবে। আনমার্জ করার ক্ষেত্রে আমি কি করব? প্রথমেই আমি এই কলামের ফার্স্ট সেল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করার পরে স্পেশাল বোর্ডে এখানে একটা বাটন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্পেশাল বাটনে আমি ক্লিক করছি। এখানে ব্ল্যাঙ্ক বলে একটা অপশন আছে, ব্ল্যাঙ্ক ক্লিক করলে ওকে দিব আমি। ওকে দেওয়ার সাথে সাথে খেয়াল করুন যে ওকে দেওয়ার সাথে সাথেই
সরি, এটা আনসিলেক্ট হয়ে গেছে, আবার করছি আমি। আমি প্রথমেই ডাটা আমার সব ক্যাটাগরি গুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, তারপরে কন্ট্রোল জি দিচ্ছি, স্পেশাল ক্লিক করছি, এবারে ব্ল্যাঙ্কে ক্লিক করছি, ওকে দিচ্ছি। আপনারা এবার দেখতে পাচ্ছেন। ও আচ্ছা, আমি একটা কাজ প্রথমে আমাকে করে নিতে হবে, প্রথমে এটাকে আনমার্চ করে নিতে হবে। প্রথমে আনমার্চ করে নিচ্ছি আমি। আনমার্চ করার জন্য আমার এখানে এই যে মার্জ এন্ড সেন্টার একটা অপশন আছে, সেখানে গিয়ে আমি আনমার্চ করে নিচ্ছি। আচ্ছা, আনমার্চ করার পরে হচ্ছে কি আমি আনমার্চ হয়ে গেল আমার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যাটাগরির নেমটা সবচেয়ে ফার্স্ট যে রেকর্ডটা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, অর্থাৎ 1 নাম্বার আমার কনস্ট্রাকশনটা ফার্স্ট সেলে গিয়েছে, আবার শুও তার ফার্স্ট সেলে চলে গেছে, ক্যাপিটাল মেশিনারিজটা তার ফার্স্ট সেলে চলে গেছে। এখন আমি এই পর্যায়ে আমি কন্ট্রোল জি দিব, স্পেশালে যাব, দেন ব্ল্যাঙ্ক সিলেক্ট করব, ওকে দিব। দেখুন আমার কনস্ট্রাকশনের ঠিক নিচের সেলটা ও হাইলাইট করে রয়েছে, সাদা ও একটা সাদা অংশ দেখাচ্ছে, তার মানে ওটা হাইলাইট হয়েছে। আমি এখানে ইকুয়ালস টু দিব, ইকুয়ালস টু দিয়ে আমি কনস্ট্রাকশনকে দেখিয়ে দিলাম, দেন আমি কন্ট্রোল এন্টার দিব। দেখুন আমার প্রত্যেকটা সেল ওই ক্যাটাগরি দিয়ে ফিল আপ হয়ে গেছে। ঠিক শুয়ের নিচে যেরকম শুগুলো শু চলে আসছে, ক্যাপিটাল মেশিনারিজ এর ক্যাপিটাল মেশিনারিজ চলে আসছে, পাইপ এন্ড ফিটিংস এর ক্ষেত্রে পাইপ এন্ড ফিটিংস চলে আসছে। তো আমি এভাবে আমার ডাটাটাকে ক্লিন আপ করে নিব। এরপরে আসি, এরপরে আমি চলে যাব রিকুইজিশন বেসিক টেবিলে। দেখুন রিকুইজিশন বেসিক টেবিলটা আমার, এই রিকুইজিশন আমি অলরেডি আমার সব টেবিলগুলা, সব শিটগুলাকে আমি টেবিল আকারে ক্রিয়েট করে নিয়েছি এক্সেলের টেবিল ফিচার দিয়ে, টেবিল ক্রিয়েশন ফিচার দিয়ে। দেখুন এই যে আপনারা হোয়াইট এবং ব্লু শেড দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা রেকর্ডে, এটা হচ্ছে গিয়ে আপনার যখন এটা আপনি টেবিল হিসেবে ক্রিয়েট আপনার ডাটা সেটটাকে সিলেক্ট করে নেন, তখন আপনার এরকম শেডিং আসে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য রিকুইজিশন বেসিকটা আমি করিনি, এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য আপনি ডেটার মধ্যে যে কোনো একটা সেলের মধ্যে আপনার কার্সারটা রাখবেন, এরপরে কন্ট্রোল টি দেওয়ার পরে ও আপনাকে টেবিলের রেঞ্জটা দেখুন ও সিলেক্ট করে নিয়েছে অলরেডি যে আপনার টেবিলের রেঞ্জটা কতটুকু। আপনি একবার শুধু একটু চেক করে নেবেন, হ্যাঁ আপনার সম্পূর্ণ ডাটাই টেবিলের মধ্যে এসেছে, আপনি ওকে দিলেন। দেখুন আপনার টেবিলের নেম এসেছে টেবিল 5, বাম সাইডে উপরে কর্নারে টেবিল 5 লেখা আসছে, কিন্তু আমি এই টেবিলটার নাম চেঞ্জ করে আমার সুবিধা মতো একটি নাম দিব, যেমন আমি দিলাম REQBASIC, রিকুইজিশন বেসিক। ওকে, ঠিক এভাবেই আমি এখন আপনি দেখতে পাচ্ছেন যে টেবিল ক্রিয়েট করার সাথে সাথে এটাতে ফিল্টারিংও হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে গিয়ে আপনার ফ্রি স্প্যান, আমার এই টেবিলটা, আমার এই শিটে ফ্রি স্প্যান করা নেই। যখন আমি এখানে স্ক্রল করি তো নিচের দিকে যাই, আমি আমার ডাটাটা, আমার ফ্রি স্প্যানটা আমি এখানে করে নিচ্ছি। প্রথমে এই ফ্রি স্প্যানে যাচ্ছি, টপ রো, দেখুন আমার ডাটাটা এখানে ফ্রি স্প্যান হয়ে গেল। এবারে আসি আমার সাপ্লায়ার লিস্ট টেবিলটাতে, দেখি যে এখানে আমার ফিল্টারিং করা নেই, আমি এটাতে ফিল্টারিং করে নিচ্ছি এবং ফ্রি স্প্যান করা আছে এটাতে, কিন্তু এটা টেবিল করা নাই। কন্ট্রোল টি, আমি সাপ্লায়ার এটাকে আমার টেবিল হিসেবে ক্রিয়েট করে নিলাম, নাম দিলাম সাপ্লায়ার। ওকে, দেন ডান। আমার ডাটা প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। এখন আরো কিছু বাকি আছে, যেমন আমি রিকুইজিশন বেসিক টেবিলে চলে যাব। আমার রিকুইজিশন বেসিক, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি একটা 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 সেল আছে, যে সেলটা আসলে ব্ল্যাঙ্ক সেলই বলবো, শুধু একটা রিকুইজিশন নাম্বার আছে, বাকি কোনো কিছুই নেই। যেহেতু আমি ডাটা অ্যানালাইসিস করব, আমি কোনো ব্ল্যাঙ্ক সেল রাখবো না। সুতরাং আমি এটাকে যেহেতু এখানে একটাই আছে আমি জানি, কিন্তু আপনি এই কাজটা যেভাবে করবেন আপনাদেরকে বোঝার সুবিধায় আমি এখান থেকে ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট করছি। দেখুন এখানে ব্ল্যাঙ্ক সেল আছে, আপনার একাধিক ব্ল্যাঙ্ক সেল থাকতে পারে, আপনি এটাকে ডিলিট করে দিবেন।
ডিলেট রো, দেন আপনি ফিল্টার ছেড়ে দিবেন, সিলেক্ট অল, ওকে, আপনার ব্ল্যাঙ্ক সেল ডিলেট হয়ে গেল। এরপরে আমি চলে যাব আমার এমপ্লয় টেবিলে। এমপ্লয় টেবিলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি কলাম আছে, যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। আপনার কাজের সুবিধার্থে আপনার হয়তো এটা প্রয়োজন, হয়তো এটা আপনার সিস্টেমে নাই ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে আপনি এটা কি করে নেবেন, আপনি প্রথমেই ডাটা প্রিপেয়ার করার সময় এটাকে তৈরি করে নেবেন। আমি ইকুয়ালস টু দিলাম text, টেক্সট বিফোর দিলাম, দেন আমি আমার টেক্সট সিলেক্ট করে দিলাম, কোন নেমটাকে আমি হচ্ছে গিয়ে আমি ফার্স্ট নেম দিব, দেন আমি কমা দিলাম, এরপরে ইনভার্টেড কমা, স্পেস, ইনভার্টেড কমা, দেন আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এর অর্থ হচ্ছে গিয়ে ও যখন কোনো একটা নামের মধ্যে স্পেস পাবে তার আগের যে টেক্সটটা আছে সেটা নিয়ে আসবে। আমি তো আমার নাম হচ্ছে মামুনুর রশিদ, তো মামুনুর এবং রশিদের মাঝখানে একটা স্পেস আছে, সেই স্পেসের আগে মামুনুরটা ও নিয়ে আসবে। এন্টার করলাম এবং এন্টার করার সাথে সাথে আমার সবগুলো রেকর্ডই ও একই ফর্মুলা ইমপ্লিমেন্ট করে নিয়েছে। তো টেবিল আপনার ডাটা সেটকে টেবিল হিসেবে প্রেজেন্ট করলে বা টেবিল ক্রিয়েট করে নিলে আপনি এই সুবিধাগুলো পাবেন, যে এক ফর্মুলা একটা রেকর্ডের একটা সেলের মধ্যে যখন আপনি ফর্মুলা ইমপ্লিমেন্ট করবেন পুরা সম্পূর্ণ কলামের মধ্যেই সেটা ইমপ্লিমেন্ট হয়ে যায়। এছাড়াও আরো অনেক ফিচার আছে, যেমন আপনি স্লাইসারের ক্ষেত্রেও আপনি অনেক সুবিধা পাবেন। এবারে আমি দেখাচ্ছি যে লাস্ট নেমেও আমি আমি আরেকটা ফর্মুলা দেখছি, টেক্সট আফটার ফর্মুলা দিয়ে আমি টেক্সট দেখিয়ে দিচ্ছি। দেন আমি একইভাবে ইনভার্টেড কমা, স্পেস, ইনভার্টেড কমা, দেন ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমি বুঝাচ্ছি যে তুমি যদি আমার টেক্সটের মধ্যে কোন একটা স্পেস পাও, তারপর থেকে যে তুমি ডাটাটা পাবা সেটা তুমি লাস্ট নেম হিসেবে নিয়ে আসবা। দেখুন একই, সে আমার সম্পূর্ণ ডাটা থেকে ও লাস্ট নেম নিয়ে নিল। এই পর্যায়ে আমি চলে যাব আইটেম লিস্ট টেবিলে। আইটেম লিস্ট টেবিলে আমি একদম শেষে গিয়ে, সাপোজ আমার একটা নতুন আইটেম অ্যাড হলো, তো সেক্ষেত্রে আমি নতুন আইটেমটা যখন অ্যাড করব সেটা আমি কিভাবে করব, তো প্রথমে আমি হচ্ছে গিয়ে জেনে নিব যে আইটেমের কোডটা কত। মনে করি আমি আমি একটা কোড দিলাম 8003, এখানে নাম দিলাম ইউএসবি কেবল। সজীব ভাই, স্ক্রিনে একটা নোটিফিকেশন আসছে বারবার, ওইটা একটু ডিসমিস করে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট অফ মেজারমেন্টে আমি এখানে দিলাম পিস। এখন আমি দেখতে পাচ্ছি আইটেম ক্যাটাগরি। তো আচ্ছা, সাউন্ড কি আসলে অনেক লো আসছে? হ্যালো, সজীব, সাউন্ডটা একটু বাড়ায় দাও, সাউন্ডটা একটু দেখো, সাউন্ডটা একটু কমই শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি ঠিক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিছুটা ক্লিয়ার আছে। এখন ক্লিয়ার আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখি আমি আইটেম ক্যাটাগরি, আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে আমরা একটা ড্রপ ডাউন তৈরি করে দেখাবো, যে লিস্ট থেকে কিভাবে ড্রপ ডাউন তৈরি করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমেই আমি এখানে আমি সজীব, তুমি এখানে মাউথপিসটা সামনে নিয়ে আসো, আবার স্লো হয়ে যাচ্ছে। আবার স্লো হয়ে যাচ্ছে, ওকে। যে এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, ওরকম থাকলে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এবার আপনাদেরকে একটি ড্রপ ডাউন তৈরি করে দেখাচ্ছি। আহ, আমি চাচ্ছি যে আইটেম ক্যাটাগরিটা আমি এখানে যখন এন্ট্রি করব তখন এটা ড্রপ ডাউন থেকে আসবে, কিন্তু সেটা করার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি ডেটাতে। এখানে গিয়ে
ডেটা ভ্যালিডেশন, দেন এখান থেকে আমি লিস্ট সিলেক্ট করছি, দেন আমি সোর্স নিয়ে নিচ্ছি। সোর্সের এখান থেকে আমি আগেই আমার এই আইটেম ক্যাটাগরিটা আমি ড্রপ ডাউন নামে একটি জায়গায় সবগুলো আমার আইটেম ক্যাটাগরি রেখেছি। সেখান থেকে আমি আইটেমের লিস্টটা সিলেক্ট করে দিলাম, এন্টার করলাম, ওকে দিলাম। আমার এই সেলটাতে, আইটেম ক্যাটাগরির এই সেলটাতে আমার ড্রপ ডাউন চলে আসলো। আমি যেহেতু ইউএসবি কেবল দিয়েছি, এখানে আমি এই জন্য আইটি আইটেম সিলেক্ট করে দিলাম। এখন আমি এটাতে কন্ট্রোল সি দিলাম। এখন আমি উপরের সব ডাটাতেও তো আমি হচ্ছে গিয়ে এই ড্রপ ডাউন লিস্টটা দিতে চাচ্ছি। তো আমি এখন এখানে কিভাবে দিব? সুতরাং আমি প্রথমে একদম ফার্স্ট সেলে চলে গেলাম, এখানে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিলাম। আমার সম্পূর্ণ ডাটাটা সিলেক্ট হয়ে গেলে এবার আমি প্রথমে কপি করেছিলাম, এবার আমি এটাকে পেস্ট করব। পেস্ট স্পেশালে যাচ্ছি আমি। পেস্ট স্পেশালে এখানে গিয়ে দেখেন এখানে একটা অপশন আছে ভ্যালিডেশন। আমি এই ভ্যালিডেশনটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। আমার সম্পূর্ণ ডাটার মধ্যেই কিন্তু এখন ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমি আপনাদেরকে ড্রপ ডাউন ক্রিয়েট করাটা দেখালাম। এই পর্যায়ে আমি আমার ডাটা প্রিপারেশন বা ডাটা ক্লিনিং স্টেজটা কমপ্লিট হলো। আমি এখন চলে যাব আইটেম লিস্ট টেবিলে। আমি আইটেম লিস্ট টেবিলেই আছি। আমি দেখি আইটেম লিস্ট টেবিলে এখানে একটা অপশন, এখানে আমার লাস্ট একটা কলাম আমি তৈরি করে রেখেছি যে আমি যখন সিস্টেম থেকে ডাটা সেটটা সংগ্রহ করেছি তখন এখানে আমার এই কলামটা ছিল না, সুতরাং আমাকে এই কলামটা ক্রিয়েট করে নিতে হবে। কলামটা হচ্ছে গিয়া লাস্ট পারচেজ প্রাইস ইউএসডি। আমার অর্গানাইজেশন চাচ্ছে আমি ইউএসডি তেও কিছু কিছু রিপোর্ট তৈরি করব। সুতরাং আমি এখানে কিভাবে এটা আমি এটা কিভাবে আপনার করব সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাবসলিউট রেফারেন্সটা আসলে কি। অ্যাবসলিউট রেফারেন্স আমি ইকুয়ালস টু দিলাম, আমি লাস্ট পারচেজ প্রাইস বিডিটি সিলেক্ট করলাম, ইনটু দিলাম, এবং ইনটু দেওয়ার পরে আমি দেখুন আমার ইউএসডি প্রাইস কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। সুতরাং আমি এখানে একটা অপশন রাখলাম যে আমি একটা জায়গায় শুধু চেঞ্জ করব, প্রতিদিন আমার ইউএসডি প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। ইনটু দেওয়ার পরে আমি কি করলাম, এখানে আমি ইউএসডি রেটে সিলেক্ট করলাম। রেটে সিলেক্ট করার পরে আমার যেটা আসলো এই যে আমাকে দেখালো O4, এই O4টা এখন যেভাবে দেখাচ্ছে এটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। এখন আমার দরকার অ্যাবসলিউট রেফারেন্স, কারণ আমি চাচ্ছি যে আমার এই রেটটা এই যে O4 এর মধ্যে সবসময় ফ্রিজ হয়ে থাকবে। সেক্ষেত্রে আমি কন্ট্রোল F4 দিব। দেখুন আমি কন্ট্রোল F4 দিচ্ছি, সরি ফাংশন F4 দিব। আমি ফাংশন F4 দিচ্ছি, আমার এটা অ্যাবসলিউট রেফারেন্স হয়ে গেল। এখন আমি এন্টার দিলাম, দেখুন সব জায়গাতেই কিন্তু ও এই 120 যে ইউএসডি রেট সেটা হিসেবে ও আমার লাস্ট, দুঃখিত আমি বোধহয় গুণ ইনটু দিয়ে ফেলেছি, এটা ডিভাইডেড বাই হবে। ডিভাইডেড বাই, এন্টার দিয়ে দিলাম, আমার সবগুলো ইউএসডি রেটে চলে আসলো। এবার আমি এটাকে যেহেতু আমার এখানে অনেক ফ্র্যাকশন চলে আসছে, আমি ফ্র্যাকশনটাকে চেঞ্জ করে ফ্র্যাকশনটাকে 2 ডিজিটে নিয়ে আসছি। আমি শিফট পুরোটা সিলেক্ট করে নিলাম। এবার পুরোটা সিলেক্ট করে আমি আমি আমার আমি ইউএসডি প্রাইসটাকে 2 ডিজিটে নিয়ে আসলাম। এবারে আমি আমার ডাটা সেটটাকে সেভ করে দিচ্ছি। এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাব গুগল শিটে। গুগল শিটে গিয়ে আমি আপনাদেরকে গুগল শিটের দু একটা ফিচার দেখাচ্ছি। দেখুন আমি একটা স্প্রেডশিট নিলাম গুগল শিটে গিয়ে, হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিলাম। এখানে আমি আমার ফাইলটাকে ইম্পোর্ট করব, ওই এক্সেল ফাইলটাকে, যে ফাইলটা আমি এতক্ষণ কাজ করেছি সেটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম।
আপলোড অপশনে গেলাম, ব্রাউজ করলাম, ব্রাউজ করে আমার এই যে আমার এক্সেল ফাইলটা, যে এক্সেল ওয়েবিনার ডেমো ডিবি ফাইনাল, এটা আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম। ওকে, আমাকে ও মেসেজ দিচ্ছে যে এটা ইন ইউজ, তার মানে আমাকে এটাকে ক্লোজ করতে হবে। আমি ক্লোজ করে দিলাম। এবার আমি আমার এক্সেল ফাইলটা গুগল শিটে আপ করলাম। দেখেন এখানে একটা অপশন আছে রিপ্লেস স্প্রেডশিট, এখানে আরো অনেকগুলো অপশন আছে, আমি রিপ্লেসই নিব, কারণ আমি চাচ্ছি আমার এক্সেল ফাইলটা সম্পূর্ণ রূপে আপ হয় যেন। এবার আমি ইম্পোর্ট দিচ্ছি, ইম্পোর্ট করার সাথে সাথে আমার এক্সেল ফাইলটা গুগল শিটের মধ্যে আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এক্সেল ফাইলটা এখানে চলে আসছে সম্পূর্ণটা, আমি এখানে যা যা কাজ করেছি সবই চলে আসছে। তো আমি গুগল শিটে বেসিক্যালি আমি যা যা করেছি সবগুলো ফিচারেই মোটামুটি থাকে, সুতরাং আমি এগুলো আবার এখানে দেখাচ্ছি না। আমি এখানে যে জিনিসটা দেখাবো যে আমি আইটেম লিস্ট টেবিলে যাচ্ছি। আইটেম লিস্ট টেবিলে এখানে ও আমার ফর্মুলাতে একটা ইরর পেয়েছে। আমি ফর্মুলাটা আবার সেট করছি। ওকে, গুগল শিটে আমি দেখছি আমার ফর্মুলাটা সে এক্সেল থেকে যখন আপ করেছি সে কোনো সে কোনো ডিফিকাল্টিস পেয়েছে। আহ, আমি এবার এই পর্যায়ে আপনাদেরকে গুগল শিটে দেখাচ্ছি। যে গুগল শিটের একটা যে বিশেষ অপশন আছে যে আমরা গুগল শিট আমরা শেয়ার করতে পারি। ওকে, প্রথমে এই পর্যায়ে প্রথমে আমি হচ্ছে আমার গুগল শিটের নামটা এখানে সেট করে নিচ্ছি। আমি নাম যেহেতু দেইনি, ও সে আমাকে মেসেজ দিচ্ছে যে তুমি এটার নাম দিয়ে না। আমি সেভ করে নিচ্ছি। ওকে, এখন আমি আহ, আমি এটাকে আমি আমি আপনাকে দেখাচ্ছি যে আমরা এক্সেল ফাইলটা কিভাবে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা শেয়ারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যে আমি স্পেসিফিক অনেকের সঙ্গেই শেয়ার করতে পারি, অথবা এখানে এখানে আমার ইন জেনারেল যেখানে রয়েছে এখানে রেস্ট্রিক্টেড করা আছে। আমি যদি এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এবং এখানে ভিউয়ারের জায়গায় এডিটর করে দিই, তাহলে আমরা কোলাবোরেশনলি এই শিটেই কাজ করতে পারবো। ডান, এটা হচ্ছে গিয়ে আমার গুগল শিটের একটা বেসিক ফিচার, যেটা আমি হচ্ছে কোলাবোরেশনে একটা কাজ করতে পারি গুগল শিটের মধ্যে। এই পর্যায়ে আমি আবার আমরা চলে যাব এক্সেল ফাইলটাতে। এক্সেল ফাইলটাতে আমি চলে যাচ্ছি। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো ক্লিয়ারলি না? কোনো সমস্যা হচ্ছে কি প্লিজ? সাউন্ড অনেক কম। আমরা শুনতে আবার পাচ্ছি আগে থেকে প্রপারলি। অনেক কম। সাউন্ড কি সবাই কম পাচ্ছেন নাকি? না, না, সাউন্ড ক্লিয়ার। প্রপারলি শুনতে সঠিক পাচ্ছি, সাউন্ড ক্লিয়ার রয়েছে। সাউন্ড আমাদের কাছে ঠিক আছে। অনেক কম, ঠিক আছে স্যার। সাউন্ড অনেক কম। স্যার আমি ল্যাপটপের সাউন্ড বাড়াই নিছি আর আমার ক্লিয়ার আসতেছে। স্যার আচ্ছা, ক্লাস শেষে কি ভিডিওটা পাওয়া যাবে একটু? আপনারা শুনেন এবং ক্লাস শেষে আমরা কোশ্চেন গুলো করবো। হ্যাঁ, আচ্ছা, একটু ধৈর্য ঠিক ধরে আছে, আমি শুনেন। কন্টিনিউ করি আসলে তো যেহেতু এখানে আমার দেখানো হচ্ছে 1 মিনিট সজীব। জি জি, হ্যাঁ প্লিজ বলেন। হ্যান্ড রাইজ করছেন ফয়সাল, আমরা ক্লাস শেষে আমরা সবার কোশ্চেন গুলো নিব। হ্যাঁ, তো আপনারা একটু নোট ডাউন করে রাখেন।
এখানে দেখানো মানে আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছে আসলে একটা মানে এক্সেল শিটে কি কি করা যায়, আপনারা যদি মনে করেন যে খুব এখন মনে হবে যে অনেক কমপ্লেক্স, এটা আমি করতে পারবো কিনা এরকম না, আপনারা স্টার্ট করবে কিছু শেখানো হবে স্যার স্যার আপনার আপনাকে কথাটা কেটে আমাদের কেটে মানে আসছে মেন্টর যেটা কথাটি। বুঝলেশন গুলো করা যায়। স্যার আপনার কথাটা কেটে কেটে আসছে। Anyway, আমরা ক্লাস শেষে কথা বলবো, আপনারা একটু শুনতে থাকেন, পরে ইনশাল্লাহ ক্লাস শেষে আমরা সবার কোশ্চেন এবং কথা বলবো, ঠিক আছে? আর সজীব একটু লাউডলি বললে আচ্ছা, ভালো আমি চেষ্টা করছি। আমি আসলে বুঝতে পারছি না যে সমস্যাটা হয়। কোথায়। আমি স্পিকারটা ঠিক সজীব, মুখের কাছেই রেখেছি। আহ, তারপর আমি লাউডলি বলার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি রিকুইজিশন বেসিক আমি রিকুইজিশন বেসিক টেবিলটাতে চলে আসছি। রিকুইজিশন বেসিক, যেখানে আমার একটা পারচেজ রিকুইজিশনের হেডার পার্টের ইনফরমেশন গুলো থাকে। তো আমি এখানে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে আমি কলাম রেখেছি অ্যাকচুয়াল আর্জেন্সি টাইপ। দেখা যায় আমাদের একটা রিকুইজিশন যখন আসে তখন একটা ফিল্ড থাকে যে এটা কিরকম রেগুলার নাকি আর্জেন্ট। তো ইউজাররা মোস্ট অফ দ্য টাইমে হচ্ছে কি এটা আর্জেন্ট দিয়ে দেয়, আর্জেন্ট ইয়াতে টিক চিহ্ন দেয় বা আর্জেন্ট ড্রপ ডাউনটা সফটওয়্যার থেকে সিলেক্ট করে। কিন্তু তার রিকোয়ার্ড ডেটে গিয়ে আমরা দেখতে পাই যে তার রিকোয়ার্ড ডেট তার কবে দরকার, সে রেজ করেছে 1 তারিখে, তার দরকার 8 তারিখে বা 15 তারিখে বা 20 তারিখে। তো সুতরাং আসলে সে এটা আর্জেন্টের মধ্যে পড়ে না। তাদেরকে যদি জানানো হয় যে আর্জেন্ট বেসিক্যালি 5 দিনের মধ্যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেটা আর্জেন্টে আপনারা ক্লিক করবেন। সো আপনি যখন দেখলেন যে এটাই হিউম্যান এরর, এটা ইউজারের থেকে এররটা আসে, এটা সলভ করার জন্য আপনি একটা কলাম ক্রিয়েট করে নিতে পারেন অ্যাকচুয়াল আর্জেন্ট টাইপ। এই ফিল্ডটাতে আমি এখন আপনাদেরকে ইফ ফর্মুলা কিভাবে ইউজ করে সেটা দেখাচ্ছি। যেমন ইকুয়ালস টু ইফ, আমি ইফ ফাংশনটা নিলাম, এরপরে লজিক্যাল টেস্টের মধ্যে আমি বলবো যে রিকোয়ার্ড ডেট বিয়োগ সাবমিট ডেট গ্রেটার দেন লেস দেন ইকুয়ালস টু, যদি লেস দেন ইকুয়ালস টু হয়, সরি আমি এখানে একটি ব্র্যাকেট দিব, আমি ব্র্যাকেট দিচ্ছি একটা, দেন আমি এটা থেকে এটাকে দেন এটাকে আমি দেখাচ্ছি যে এটা যদি লেস দেন ইকুয়ালস টু কম হয়, তাহলে তাহলে তুমি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? জি শুনতে পাচ্ছি, মাঝখানে কিছু ক্লিয়ার আছে। 4-5 সেকেন্ডের জন্য আটকে গিয়েছিল। ওকে, থ্যাংক ইউ। একটু সমস্যা হলে জানাবেন প্লিজ। যদি আমার তো আমি এবার দেখাচ্ছি যে ইফে আমি কন্ডিশন দিলাম যে আমার রিকোয়ার্ড ডেট এবং সাবমিট ডেটের মধ্যে পার্থক্য 5 দিন বা 5 দিনের যদি কম হয় তাহলে আমাকে এখানে তুমি দেখাবা হচ্ছে যে ACTUAL অ্যাকচুয়াল URGENT আর্জেন্ট, আমাকে এই মেসেজটা দেখাবা। তা না হলে তুমি আমাকে দেখাবা রেগুলার। ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিচ্ছি, দেখুন ও আমাকে এখন দেখাচ্ছে অ্যাকচুয়াল আর্জেন্ট এবং রেগুলার। তো আমি এই ফিল্ডটা আমার ডাটা অ্যানালাইসিসের জন্য সুবিধার জন্য আমি তৈরি করে নিলাম। এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রিকুইজিশন ডিটেইলস টেবিলে। দেখুন রিকুইজিশন ডিটেইলস টেবিলে প্রথমেই আমি আপনাদেরকে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে অর ফাংশন, প্রথমে আমি আপনাদেরকে ইফ ফাংশন দেখালাম, এবার অর ফাংশন এবং এন্ড ফাংশন দেখাবো। অর ফাংশন এবং এন্ড ফাংশন এই দুটোই কিন্তু ইফ ফাংশনের ভিতরে বসে। তো সাপোজ আপনার এখানে আমি একটা কাজ করব যে আমি আসলে ফাংশনগুলো কখন কি কাজে ইউজ করি। আমি ইউজ করি যে যখন আমি আমার প্লিজ কেউ একজন হয়তো স্পিকার অন রেখেছেন, একটু এটা
মিউট করে রাখুন। আমি অর ফাংশনটা দেখাচ্ছি যে সাপোজ আমার রিকুইজিশন ডিটেলস টেবিলে এখানে আমার আমার রিকোয়ার্ড কোয়ান্টিটি আছে, আইটেমের নেম আছে এবং ইউনিট প্রাইস আছে। দেখেন এই ইউনিট প্রাইসটা আমি চাচ্ছি যে ইউনিট প্রাইসটা যদি 50,000 টাকার উপরে হয় একটা কন্ডিশন, এবং যদি এটা র মেটেরিয়াল হয় অথবা এটা র মেটেরিয়ালস হয়, এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি হয় তাহলে এটা আমি অ্যাপ্রুভাল নিব এমডির অ্যাপ্রুভাল প্রয়োজন হবে। আর যদি তা না হয় তাহলে আমার এটা হেড অফ সাপ্লাই চেইনে এটাকে অ্যাপ্রুভাল দিবে। তো এরকম হতে পারে। আবার একইভাবে সিএফওর ক্ষেত্রে আমি আরেকটা কলাম আছে সিএফও অ্যাপ্রুভাল, এটার ক্ষেত্রে আমি এন্ড ফাংশন দেখাবো। এন্ড ফাংশনের ক্ষেত্রে আপনার দুইটা কন্ডিশনে আমি চাচ্ছি যে যখন ট্রু হবে তখন আমি সিএফওর অ্যাপ্রুভাল নিব। কিন্তু এর আগেরটাতে আমি কি দেখালাম যে যে কোনো একটা কন্ডিশন যদি আমি, অর্থাৎ 50,000 টাকার উপরে এবং এটা যদি র মেটেরিয়ালস হয় তাহলে আমি এর যে কোনো একটা যদি হয় তাহলে আমি এমডির অ্যাপ্রুভাল নিব। কিন্তু সিএফওর এটাতে আমি বললাম যে 60,000 টাকার উপরে যদি হয় এবং এটা যদি র মেটেরিয়ালস হয়, দুইটা কন্ডিশনেই হয়, তখন আমি সিএফওর অ্যাপ্রুভাল নিব। তো এইটা আমি কিভাবে এক্সেলে করব আপনারা দেখুন। প্রথমে আমি ইকুয়ালস টু দিলাম, দেন ইফ ব্র্যাকেট, দেন আমি অর ফাংশন নিলাম, অর ফাংশন ক্লিক করলাম, আমি লজিক দিব। ফার্স্ট লজিক হচ্ছে আমার এই যে টোটাল প্রাইস, এই টোটাল প্রাইস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 50,000, দেন আমি কমা দিলাম। এটা আমার একটা কন্ডিশন হলো, দেন আমি কমা দিলাম এবং আইটেম, এবার আমি চাচ্ছি যে আইটেম ক্যাটাগরি ইকুয়ালস টু আইটেম ক্যাটাগরি ইকুয়ালস টু, আমি চাচ্ছি যে এটা র ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস যদি হয় আমি ইনভার্টেড কমার মধ্যে দিব। আমি যখন কোনো টেক্সট লিখবো তখন সেটা ইনভার্টেড কমার মধ্যে দিব। আমি যখন কোনো নাম্বার লিখবো তখন আমি নর্মালি লিখবো, সেখানে আমি ইনভার্টেড কমা লিখবো না। এই পর্যায়ে আমি ব্র্যাকেট ক্লোজ করব, তার মানে আমি বুঝাচ্ছি আমার কন্ডিশন দুইটা, অরের যে কন্ডিশন দুইটা তা হচ্ছে এই। এখন আমি কমা দিব, কমা দেওয়ার পরে এরপরে আমি লিখবো যে কন্ডিশন দুইটার যে কোনো একটা ট্রু হলে তাহলে আমার কি আসবে, তাহলে এখানে লেখা আসবে এমডি, তাতে আমি বুঝে যাব এমডি। এরপরে আমি কন্ডিশন যদি ফলস করে, অর্থাৎ দুইটার একটাও ট্রু হলো না, তাহলে আমার আসবে এসসি এইচওডি। এটা আমি ইনভার্টেড কমার মধ্যে লিখবো যে আমি তখন সেখানে কি চাই। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন আমার অর ফাংশন ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আসছি অন্য একটি কলাম, অপর কলামটিতে, যেটা সিওএফ অ্যাপ্রুভাল আমার প্রয়োজন আছে কিনা সেটাতে। তো সিওএফ অ্যাপ্রুভালের ক্ষেত্রেও আমি ঠিক একইভাবে ইকুয়ালস টু ইফ ফাংশন নিব, কারণ আমার এন্ড ফাংশনটা ইফ ফাংশনের মধ্যে কাজ করে। দেন আমি লিখবো এন্ড ফাংশন দিলাম, দেন আমি আমার কন্ডিশন প্রথমটা দিব যে আমার এই দুইটা কন্ডিশনের দুইটাই যদি ফুলফিল করে তাহলে আমার সিএফও সিগনেচার আমি নিব এই রিকুইজিশনটাতে, ঠিক আছে, বা এই রিকুইজিশনে আমার তার অ্যাপ্রুভাল প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমি কি করলাম যে আমার প্রথমে বললাম আমার টোটাল অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 60,000, দেন কমা, আমার প্রথম কন্ডিশন শেষ। আমার দ্বিতীয় কন্ডিশন, আমার আইটেম ক্যাটাগরিটা হতে হবে ইকুয়ালস টু র ম্যাটেরিয়ালস যদি হয়, এই দুইটা কন্ডিশনের দুইটাই যখন ফুলফিল করবে তখন আমি সিও4 অ্যাপ্রুভাল নিব। সেই ক্ষেত্রে আমি আমার কন্ডিশনের জন্য কন্ডিশন ক্লোজ করলাম, কন্ডিশন ক্লোজ করার পরে কমা, দেন যদি দুইটা ইয়েস হয় তাহলে আমার অ্যান্সার আসবে সিএফও ইনভার্টেড কমার মধ্যে কমা দিয়ে, এরপরে আবার ইনভার্টেড, যদি ফলস হয় অর্থাৎ দুইটাই ফুলফিল করতে পারলো না আমার কন্ডিশন, তখন আমার আসবে এসসি এইচওডি। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম।
আমার দেখতে পাচ্ছি যে আমার কোন কোন রিকোজিশন গুলো সিএফও, যেমন এখানে একটা রিকোজিশন দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে। দেখি আমরা যে এটা, হ্যাঁ, এখানে আমার টোটাল অ্যামাউন্টটা বা 1,20,000 টাকা, তার মানে হচ্ছে 60,000 টাকার উপরে, এবং এই আইটেমটা একটা র ম্যাটেরিয়ালস। ঠিক আছে, দেখি আমরা আবার আরেকটা জিনিস খেয়াল করি যে এই আইটেমটা, এটা 1,80,000, কিন্তু আমার এসসি এইচওডি আমার অপশন এসছে। কারণ কি, এটা কিন্তু আমার দেখুন, আমার প্রোডাক্ট ক্যাটাগরিতে পেস্ট কন্ট্রোল আছে, এটা র ম্যাটেরিয়ালস না। আমি বলেছিলাম যে দুইটা কন্ডিশনেই যখন ফুলফিল করে তখন আমরা এন্ড ফাংশন ইউজ করি, অর্থাৎ আমার দুইটা কন্ডিশনের জন্য আমি এন্ড ফাংশন ইউজ করি। তো আমার দুইটা ফাংশন যেখানে সে ফিল আপ করেনি, সেহেতু আমাকে ফলস দিয়েছে, সুতরাং আমাকে এসসি এইচওডি এসছে। এবার এই পর্যায়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আইটেম লিস্ট টেবিলে। আইটেম লিস্ট টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা টেবিল আছে, আমি এখানে একটা আপনাদেরকে স্লাইসার তৈরি করে দেখাবো। আপনারা স্লাইসার তৈরি করার জন্য আমি প্রথমেই উপরে একটা জায়গা তৈরি করে নিচ্ছি, ইনসার্ট করে নিচ্ছি, একটু বড় একটা জায়গা নিলাম, আমি এখানে আমার স্লাইসারটা রাখবো। তো আমি আগেই বলেছিলাম যে টেবিল ক্রিয়েট করে নিলে আপনার স্লাইসারের জন্য খুবই সুবিধা হয় তখন, কারণ আপনার কোথাও আপনি যদি আপনার ডেটা সেটটাকে টেবিল আকারে ক্রিয়েট করে নেন, তখন আপনাকে কখনোই আপনাকে রেঞ্জ দেওয়া লাগবে না। যখন আপনি আপনার ফর্মুলায় বিভিন্ন জায়গায় দেখবেন যে রেঞ্জ দেওয়া লাগছে, আপনার ডেটা রেঞ্জ, সেটা দেওয়া লাগবে না। আপনি জাস্ট আপনার টেবিলের ভিতরে ক্লিক করলেন, এবার আপনি দেখেন এই যে স্লাইসারে আমি ক্লিক করলাম, ও আমাকে একটা স্লাইসার তৈরি করে দেখা, ও আমাকে চাচ্ছে যে তুমি কোন কলামটার উপরে স্লাইসার ক্রিয়েট করতে চাচ্ছ। তো আইটেম লিস্টে আমি চাচ্ছি যে সাপোজ আমি পারচেজার। দেখুন আমি আমার আইটেম লিস্টের মধ্যে কোন আইটেমটা কোন পারচেজার পারচেজ করবে সেই হিসেবে কিন্তু আমার একটা কলাম আছে, পারচেজার নেম। আমি ওকে দিলাম, দেখুন আমার একটা স্লাইসার চলে আসলো। স্লাইসারটা দেখা যাচ্ছে যে একটি কলামের আমি যে কয়জন পারচেজার, আমি সেই কয়টা কলাম নিলাম, এবার এটাকে বড় করলাম, আমার চলে আসলো এখানে। আমি এই জায়গাটাতে স্লাইসারটা সেট করলাম। এই পর্যায়ে আমি স্লাইসারটা একটু কালার করে দিলাম। দেন এখন দেখুন, আমি যদি স্লাইসারে ক্লিক করি, আমার এখন সব ডাটা দেখাচ্ছে। আমি স্লাইসারে ক্লিক করলাম, আমি যাকে যাকে ক্লিক করছি, যেমন ফেরদৌস মিয়া, জান্নাতুল ফেরদৌস, জুনায়েদ খান, রনি তালুকদার, যার যার যে যে আইটেমস আছে সেগুলোই শুধু সিলেক্ট করছে। আবার এখানে আনসিলেক্ট বাটন, ক্লিয়ার বাটন আছে, ক্লিয়ার বাটনে ক্লিক করলে চলে যাচ্ছে। এই হচ্ছে স্লাইসারের কাজ। তো স্লাইসার আসলে খুবই সুন্দর একটা জিনিস, আপনি সুন্দর করে এটাকে সেট করতে পারবেন, আপনার পছন্দ মতো সেট করতে পারবেন। আমি স্লাইসারের কাজটা আপনাদেরকে দেখালাম। এ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো দুইটা রিপোর্ট তৈরি করে দেখাবো। আমার হাতে কিরকম সময় আছে, কেউ একজন কি একটু জানাবেন? হ্যালো। জি, 10:30 পর্যন্ত কন্টিনিউ করলে আর 30 মিনিটস আছে আর কি। আচ্ছা, তাহলে আমি আর 20 বা 25 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। তারপরে আমাদের হয়তো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কথাবার্তা থাকতে পারে, আমরা সেগুলো বলবো 5 মিনিট বা 10 মিনিটের জন্য। আচ্ছা, এবার আমি চলে আসি। স্যার জি স্যার, ক্লাসের ভিডিও কি এটা পাওয়া যাবে পরবর্তীতে? আমি একটু ঝামেলার মধ্যে আছি, আমার এক আত্মীয় মারা গেছে তো। আহ, আমাদের অ্যাডমিন থেকে কেউ একজন প্লিজ ওনাকে অ্যান্সার দিবেন। জি, এটা ক্লাউডে রেকর্ড হচ্ছে, তো এটা আপনাকে দেওয়া যাবে। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আছে ওখানে নক দেন, আপনাকে ভিডিও দিয়ে দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিলে ভালো হতো স্যার, কাইন্ডলি। আচ্ছা, এগুলো আমরা পরে আলোচনা আচ্ছা করব, আচ্ছা আচ্ছা আপনি শেষ পর্যন্ত থাকেন। আচ্ছা, এবার স্যার আমি আপনাদেরকে দেখুন, আমাদের আমাদের আপনার সুপারভাইজার আপনার কাছে একটা রিপোর্ট চাইলো। আমরা রিপোর্ট 1-এ আছি, যে সেখানে সে বলল যে আমাকে একটা রিপোর্ট দেওয়া, যেখানে তুমি লোকেশন ওয়াইজ রিকুইজিশনের ভ্যালু এবং পারচেজ ভ্যালু দিবা। হ্যাঁ, উইথ আইটেম ক্যাটাগরি, এবং সেখানে আইটেম ক্যাটাগরি ওয়াইজ জিনিসগুলো সাজাবা। আচ্ছা, এর ছাড়াও আমাকে তুমি দিবা যে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা স্লাইসার থাকবে সেখানে। তো এই কাজগুলো, এটা যখন আপনাকে বলবে, তখন আপনি আপনার এই রিপোর্টটা কিভাবে তৈরি করবেন,
এই রিপোর্টটা তৈরি করার জন্য আপনি আহ, যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনি আপনি এটা স্লাইসার এবং পিভট টেবিলের মাধ্যমে এই রিপোর্টটা তৈরি করে দিবেন। সেক্ষেত্রে হ্যাঁ আমি প্রথমে রিকুইজিশন বেসিক ব্রয়লার মুরগি একটু কে বলি খায় মুরগি কেউ একজন সব খায় না admin টা একটু এনার্জি ভাই mute করে- আছে এমন মস্তি থানো যায় অ্যাডমিন থেকে প্লিজ আপনারা ওনাকে যদি একটু করতেন মিউট করে দেন। ওকে, রিকুইজিশন বেসিক টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে যেমন আমার রিপোর্টে আসলে কি চেয়েছে যে আমার রিকুইজিশন ভ্যালু এবং পারচেজ ভ্যালু, আবার লোকেশন চেয়েছে, আবার আইটেম ক্যাটাগরি চেয়েছে। তো আমি দেখি রিকুইজিশন বেসিক টেবিলটাতে আমি যাই, যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার রিকুইজিশন বেসিক টেবিলে আমার লোকেশন আছে, আর কোথাও কিন্তু লোকেশনটা নাই, কারণ আমার রিকুইজিশনের হেডার পয়েন্টে লোকেশনটা থাকে। সো এখানে আমাকে পারচেজ আমার অপরদিকে আমার লাগবে কি, আমার রিকুইজিশন প্রাইসটা লাগবে, দেখুন আমার রিকুইজিশন ভ্যালুটা লাগবে এবং পারচেজ ভ্যালুটা লাগবে। তো আমি আমার রিকুইজিশন বেসিক টেবিলে আমার এই ইনফরমেশনটা নাই, এই ইনফরমেশনটা আছে আমার রিকুইজিশন প্রাইস এবং পারচেজ প্রাইস। রিকুইজিশন প্রাইসটা আমার আছে রিকুইজিশন ডিটেইলস টেবিলে, আবার পারচেজ প্রাইসটা আছে এখানে পারচেজ টেবিলের মধ্যে। পারচেজ প্রাইসটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, যে কোথায় আছে এই যে টোটাল প্রাইস, এটা হচ্ছে পারচেজ প্রাইস। ওকে, তো আমি এই দুইটা কলামকে আমার রিকুইজিশন বেসিক যে টেবিলটা এখানে আমি নিয়ে যাব। প্রথমেই আমি নিয়ে আসছি রিকুইজিশন VALUE রিকুইজিশন ভ্যালু। দেন আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেবিলের পাশে আমি যখন একটা কলাম নেই, ও অটোমেটিক্যালি ওই কলামটাকে টেবিলের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। আচ্ছা, এরপরে আমি আরেকটা কলামের মধ্যে নিব পারচেজ ভ্যালু। ওকে, এখন আমি চাচ্ছি যে পারচেজ ভ্যালু এবং রিকুইজিশন ভ্যালু এখানে আসুক। আচ্ছা, এখানে কি আমি সরাসরি এই ভ্যালুটা নিয়ে আসতে পারি? ডেফিনেটলি না, কারণ আমি এখানে এই ভ্যালুটা আনার জন্য কি করব? এই ভ্যালুটা আনার জন্য দেখুন আমার রিকুইজিশন বেসিক টেবিলে আমার প্রত্যেকটা রিকুইজিশনের জন্য কিন্তু একটা রেকর্ড। ওকে, অন্যদিকে রিকুইজিশন ডিটেইলস টেবিলে কিন্তু একটা রিকুইজিশনের এগেইনস্টে মাল্টিপল রেকর্ড আছে। যেমন এইখানে দেখতে পাচ্ছি যে এই রিকুইজিশনটার এগেইনস্টে দুইটা রেকর্ড, কারণ একটা রিকুইজিশনের মধ্যে দুইটা আইটেম আছে, 3টা আইটেম থাকতে পারে, 10টা আইটেম থাকতে পারে। তো 10টা আইটেম থাকলে 10টা রেকর্ড হবে। সুতরাং এখন এখানে ভ্যালুও তো হচ্ছে গিয়ে 10টা আসবে। হ্যাঁ, এই যে টোটাল ভ্যালুও তো 10টা আসবে। এখন আমি চাচ্ছি যে এই টেবিলটা রিকুইজিশন বেসিক টেবিলের মধ্যে আমি এই রিকুইজিশনের এগেইনস্টে এই রিকুইজিশনের টোটাল ভ্যালুটা আমি নিয়ে আসব। আচ্ছা, তাহলে আমি এখানে টোটাল ভ্যালুটা যে ফর্মুলা দিয়ে নিয়ে আসব সেটা হচ্ছে গিয়ে সাম ইফস ফর্মুলা ইউজ করব। আমি সাম ইফস ফর্মুলা দিলাম, সাম ইফস ফর্মুলা দিয়ে আমি সাম রেঞ্জ, দেখেন আমার এখানে দেখাচ্ছে যে আমার সাম রেঞ্জ কোনটা। আমি রিকুইজিশন ডিটেইলস টেবিলে চলে গেলাম, আমার সাম রেঞ্জ হচ্ছে গিয়ে এখানে টোটাল প্রাইস। আমি এটা দেখিয়ে দিলাম সাম রেঞ্জ, সরি আমি সাম রেঞ্জটা দেখিয়ে দিলাম। ওকে, সাম রেঞ্জ দেখিয়ে দিলাম। এরপরে আমাকে আমার ফর্মুলাতে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ আমি কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে সাম ইফসটা করব। অবভিয়াসলি আমি আমার রিকুইজিশন নাম্বারের উপরে বেস করে আমার সাম ইফসটা করব, রাইট? তো রিকুইজিশন নাম্বারের উপরে বেস করে আমি যদি সাম ইফস করি তাহলে আমি আমার রিকুইজিশনের রেঞ্জটা, দেখুন এই পারচেজ ডিটেইলস টেবিলে আমার রিকুইজিশনের রেঞ্জটা হচ্ছে কি এটা। সুতরাং আমি এটা সিলেক্ট করে দিলাম, এবারে আমি কমা দিলাম। এরপরেও আমাকে বলছে যে কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে তুমি এটা করতে চাচ্ছ। এই পর্যায়ে আমি আমার মূল মেইন টেবিলে চলে যাব, রিকুইজিশন বেসিক টেবিলে চলে যাব। সেখানে আমি বলতে চাচ্ছি যে আমার কোন ক্রাইটেরিয়াটার উপরে, সেখানে ক্রাইটেরিয়া আমি এই রিকুইজিশন নাম্বারটা দেখিয়ে দিব। সুতরাং এবং সেখানে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। আমার সবগুলো রিকুইজিশনের এগেইনস্টে ও
ওখানে যত সাম ভ্যালু আছে ও সাম করে আমাকে নিয়ে আসছে। আমরা একটু চেক করে দেখি একটা, যেমন আমার রিকুইজিশন নাম্বার 2501 এখানে 2501 আমি রিকুইজিশনটায় যাচ্ছি। 2500 এই দুইটা দুইটা রেকর্ড আছে, দুইটা আইটেম আছে, তাদের যোগফল কত? তাদের যোগফল হচ্ছে 125। আমি এখানে 125 পেয়েছি কি 125 সরি 250 আমি ভুল বলেছি, 250 সাম। এই যে এখানে 250 আছে, আমার 250ই নিয়ে আসছে, 250ই নিয়ে আসছে। ঠিক একইভাবে বাকিগুলোও একইভাবে ও সাম করে নিয়ে আসছে। এবারে আমরা দেখব, এবারে আমরা ঠিক একইভাবে পারচেজ ভ্যালুটাও নিয়ে আসবো, ইকুয়ালস টু সাম ইফস। সাম ইফস ফাংশনের পরে সাম রেঞ্জ, আমি আমার যে রেঞ্জটা সাম করে এখানে নিয়ে আসবে আমি সেখানে চলে যাই। এবার আমি চলে যাব পারচেজ ডিটেলস, যেখানে আমার পারচেজের ইনফরমেশন থাকে সেখানে আমি চলে যাচ্ছি। এখানে এই যে টোটাল প্রাইস, এখানে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিচ্ছি, আমার পুরা আমার সাম রেঞ্জটা সিলেক্ট করলো, কমা দিলাম, এরপরে আমি ক্রাইটেরিয়া কিসের উপরে বেস করে করবে, দেখুন আমার পারচেজ ডিটেলস টেবিলের মধ্যেও আমার রিকুইজিশন নাম্বারের একটা কলাম আছে যেটা পিয়ার নাম্বার বলে লেখা আছে। এখানে শিফট কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে আমি টোটাল রিকুইজিশন কলামটা সিলেক্ট করে ফেললাম। এবার কমা দিলাম, এখানেও আমাকে দেখাচ্ছে যে আমার ক্রাইটেরিয়া ওয়ান এর জন্য আমি আবার আমার মেইন যে কাজের এরিয়া যেখানে আমি এই কাজটা করছি রিকুইজিশন বেসিক, সেখানে চলে আসলাম। এখানে আমি রিকুইজিশন নাম্বারটা দেখিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, আমার পারচেজ ভ্যালু ও সাম করে নিয়ে আসলো। এখন আমার রিকুইজিশন ভ্যালু এবং পারচেজ ভ্যালুর মধ্যে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতে পারে, কিছু কিছু না, সব জায়গাতেই থাকতে পারে, কারণ আমার রিকুইজিশন ভ্যালুটা নেওয়া হয় প্রিভিয়াস পারচেজ প্রাইস থেকে, এবং আপনার পারচেজ ভ্যালুটা আসে যে অথবা এরকম যে ইউজারের অ্যাজাম্পশন থেকে, হ্যাঁ আমি এই প্রোডাক্টটা চাচ্ছি, এর আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আসতে পারে এরকম। সুতরাং এটার সঙ্গে অ্যাকচুয়াল পারচেজ ভ্যালুর সঙ্গে প্রাইসের সঙ্গে পার্থক্য থাকতে পারে। তো আমার এখানে রিকুইজিশন ভ্যালু এবং পারচেজ ভ্যালু নিয়ে আসলাম। এই পর্যায়ে আমি চাচ্ছি যে একটা পিভট টেবিল তৈরি করব। পিভট টেবিল তৈরি করে আমি সেটাকে আমার যেখানে আমার রিপোর্টটা আছে, রিপোর্ট ওয়ানে যেখানে আমার কোশ্চেনটা আছে আমি সেখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। তো আমি রিকুইজিশন বেসিক টেবিলে চলে যাচ্ছি, যে কোনো একটা একটা সেলের মধ্যে আমি আমার কার্সার রাখলাম। কার্সার রাখার পরে আমি এখানে চলে গেলাম পিভট টেবিলের জন্য আমি ইনসার্টে চলে গেলাম, পিভট টেবিল ক্লিক করলাম। দেখুন আমাকে ও দেখাচ্ছে যে তুমি রিকুইজিশন বেসিক টেবিলের উপর একটা পিভট টেবিল তৈরি করতে চাচ্ছ। ও আমাকে চাচ্ছে যে আমি কি নতুন ওয়ার্কশিটে যাব নাকি এক্সিস্টিং কোথাও তোমার পিভটটা দেখাবো। তো পিভটটা এবার দেখানোর জন্য আমি ওকে লোকেশন দেখিয়ে দিচ্ছি। লোকেশনে আমি গিয়ে আমার ওই যে রিপোর্ট ওয়ান, এখানে আমি 3-4টা সেল বাকি রেখে তারপরে হচ্ছে পিভটটা তৈরি করব। কেন বাকি রাখছি আপনারা বুঝতে পারবেন। এখানে আমি ওকে দেখিয়ে দিচ্ছি, এন্টার দিচ্ছি, ওকে দিচ্ছি। এখানে আমার ও পিভট টেবিলের ফাংশনালিটিটা নিয়ে আসলো। আমার এখন পর্যন্ত কিন্তু পিভট টেবিল তৈরি হয়নি। আমি পিভট টেবিলটা এখানে তৈরি করব। আমার এই যে রিপোর্ট, আমার সুপারভাইজার যেভাবে রিপোর্টটা চেয়েছেন, অর্থাৎ লোকেশন ওয়াইজ, রিকুইজিশন ভ্যালু এবং পারচেজ ভ্যালু, তো সেক্ষেত্রে আমি প্রথমেই নিয়ে আসি লোকেশন। হ্যাঁ, লোকেশন আমার চলে যাবে রো বরাবর। দেখুন আমি রো এর মধ্যে লোকেশন নিয়ে আসলাম, এরপরে রিকুইজিশন ভ্যালু আমার চলে গেল ভ্যালুর মধ্যে, পারচেজ ভ্যালু আমার চলে গেল ভ্যালুর মধ্যে। দেখুন আমার সুন্দর একটি পিভট টেবিল। আসলে আমরা পিভট টেবিল কখন করি, কোন কোন ক্ষেত্রে করি? আমার যেসব রিপোর্ট আমরা জেনারেট করি তখন সেই রিপোর্টগুলোতে যখন আমরা সাম করে বা আমরা যখন সাব টোটাল করে কোনো জিনিস হচ্ছে প্রেজেন্ট করি, তখন সেই সব ক্ষেত্রে আমরা পিভট টেবিলটা ইউজ করি। তো আপনি দেখেন যে আমরা লোকেশন ওয়াইজ আমি আমার রিকুইজিশন ভ্যালু এবং পারচেজ ভ্যালু আমার সুপারভাইজার দেখতে চাচ্ছেন, সেহেতু আমি লোকেশন ওয়াইজ নিয়ে আসছি। এবং এখানে আমার সুপারভাইজার আরো চাচ্ছেন উইথ আইটেম ক্যাটাগরি চাচ্ছেন। সুতরাং আমি এখানে
রো এর মধ্যে আইটেম ক্যাটাগরিটাও নিয়ে আসবো। আইটেম ক্যাটাগরি দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে আইটেম ক্যাটাগরি, এই আইটেম ক্যাটাগরিটাও আমি রো এর মাঝখানে নিয়ে আসবো। এখন দেখুন যে আইটেম ক্যাটাগরিও চলে আসলো। এখানে আমাকে দেখাচ্ছে যে কোন কোন আইটেম। আচ্ছা, আমি আইটেম ক্যাটাগরিটা আগে নিয়ে আসি। আইটেম ক্যাটাগরিটাকে আমি নিচে নিয়ে আসি। মুভ ভ্যালু, সরি, মুভ টু এন্ড। ওকে, মুভ টু এন্ড দিলাম। এখন দেখুন আমার ও এক একটা লোকেশনে কি কি আইটেম ক্যাটাগরি আছে সে অনুসারে দেখাচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই পর্যায়ে আমার কোশ্চেনটার দিকে আবার একটু তাকাই, যে আমার কোশ্চেনের একটা পার্ট হয়ে গেছে, এখন অন্য পার্টটা বাকি আছে। সেটা হচ্ছে গিয়ে আমাকে বলছে যে একটা স্লাইসার অফ ডিপার্টমেন্টস, একটা ডিপার্টমেন্টের একটা স্লাইসার দিবা তুমি তোমার রিপোর্টের মধ্যে। তো আমি এখানে আরো একটা জিনিস আমি অ্যাড করতে পারি। আমার এখানে একটা ফিল্টারের জিনিস দিতে পারি, পারচেজ রিকুইজিশন নাম্বারটা আমি ফিল্টারে রাখতে পারি। কেউ যদি একটা রিকুইজিশন হিসেবেও দেখতে চায় সে রিকুইজিশন হিসেবেও দেখতে পারবে। আর এখানে আমি একটা স্লাইসার অ্যাড করব। তো স্লাইসার অ্যাড করার জন্য আমি প্রথমে পিভট টেবিলটার মাঝখানে কোথাও কোনো একটা সেলের মধ্যে সিলেক্ট করার পরে স্লাইসার দিলাম, এবং স্লাইসার সে আমাকে চাচ্ছে যে, সরি, স্লাইসারটা চাচ্ছে কিসের উপরে স্লাইসারটা চাচ্ছে, আমার স্লাইসারটা চাচ্ছে ডিপার্টমেন্ট নেম হিসেবে স্লাইসারটা চাচ্ছে। আমার সুপারভাইজার স্লাইসার চাচ্ছে আমার ডিপার্টমেন্ট হিসেবে। সো আমি স্লাইসারে গেলাম, স্লাইসারে এখানে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট। ওকে, আমি ওকে দিলাম। দেখুন আমার একটা স্লাইসার ক্রিয়েট হয়ে গেল। আমি এখানে কলাম সংখ্যা যতগুলো ডিপার্টমেন্ট ততগুলো করে নিলাম, কলাম সংখ্যা বাড়িয়ে নিলাম। এবার আমি আমার স্লাইসারটাকে এই জায়গাটাতে প্লেস করলাম, এবং এটাকে আমি একটা সুন্দর কালার দিয়ে দিলাম, সুন্দর একটা কালার দিয়ে দিলাম। এবং এই আমার পিভট টেবিলটাকেও আমি একটু ডিজাইন করে নিলাম। আমি একটা পছন্দসই একটা কালার দিলাম এখান থেকে, ডিজাইনের মধ্যে থেকে। এখন দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি। দেখুন আপনার সুন্দর আপনার রিপোর্টটা প্রেজেন্ট হয়ে গেছে। আপনি আপনার সুপারভাইজারকে এই রিপোর্টটা এভাবে প্রেজেন্ট করতে পারেন। আর এই স্লাইসার এবং এই পিভট টেবিলের মাধ্যমে আমরা কিন্তু ড্যাশবোর্ড তৈরি করি। তো এখানে আমি একটা রিপোর্ট থেকে দেখালাম। এভাবে যদি আপনার একাধিক চাহিদা থাকে তাহলে আপনি একাধিক পিভট টেবিল এবং স্লাইসার অ্যাড করে এবং বিভিন্ন ধরনের কার্ড অ্যাড করে আপনি আপনার ড্যাশবোর্ড তৈরি করতে পারেন। এই পর্যায়ে আমি আরেকটা, আমার হাতে যেহেতু আর একটু সময় আছে, আমি রিপোর্ট নাম্বার 2 এ চলে যাই। আপনারা আমার রিপোর্টটা তো পুরোটা দেখতে পাচ্ছেন তো, তাই না? জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি ফুল স্ক্রিন মোড থেকে, ও সরি, এটা আমার তো ইয়া হয়ে গেল। ওকে, এবার এবার আমি রিপোর্ট নাম্বার 2 এ চলে যাই। রিপোর্ট নাম্বার 2 দেখি যে এখানে আপনার সুপারভাইজার বললো মেক এ রিপোর্ট অফ পারচেজার ওয়াইজ সেভিংস অ্যামাউন্ট বাই নেগোসিয়েশন ভ্যালু অ্যাজ পার আইটেম ক্যাটাগরি। আচ্ছা, অ্যাজ পার আইটেম, অর্থাৎ সে চাচ্ছে যে আইটেম ক্যাটাগরি ওয়াইজ তোমার নেগোসিয়েশন ভ্যালু এবং তোমার পারচেজার ওয়াইজ আমাকে অ্যামাউন্ট ভ্যালু, সেভিং ভ্যালুটা দেখাও আমাকে, তুমি কত ডাটা, তুমি কত টাকা সেভ করেছো তোমার অর্গানাইজেশনের জন্য। তো এটা খুবই কিন্তু একটা ভাইটাল জিনিস। আপনার বছর শেষে আপনি যখন আপনার পারফরমেন্স দেখাতে চাবেন, আপনি কিন্তু শুধু এটা দেখালেই হবে না যে আপনি কতগুলো রিকুইজিশন প্রসেস করেছেন, কতগুলো প্রকিউরমেন্ট করেছেন বা কত টাকার প্রকিউরমেন্ট, আপনার কাছে দেখতে চাইবে যে তুমি কত টাকা বাঁচিয়েছো। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাতে হবে যে পারচেজার, সেক্ষেত্রে আপনি দেখুন আমার এখানে একটা কলাম আছে, সরি,
আমি আপনাদেরকে পারচেজ ডিটেলস টেবিলে নিয়ে গেলাম। আচ্ছা, পারচেজ ডিটেলস টেবিলের মধ্যে দেখেন এখানে আপনার একটা আছে ইউনিট রেট, অর্থাৎ কত ইউনিট রেটে আপনি পারচেজ করলেন। আর এখানে একটা কলাম আছে আস্কিং রেট। হতে পারে যে আপনার এই আস্কিং রেটের কলামটা আপনার সিস্টেমে নেই, কিন্তু আপনার সঙ্গে সাপ্লায়ারের যে নেগোসিয়েশন হয় যখন সে আপনাকে তার কোটেশন সাবমিট করে প্রাথমিকভাবে, তারপরে তো নেগোসিয়েশন হয় যে আপনি একটা কোটেশন পাঠান, তারপরে হচ্ছে দেখছি, তারপরে আপনি তার সঙ্গে প্রাইস নিয়ে নেগোসিয়েশন করেন। তো ওই যে কোটেশনটা, ওটা কিন্তু ওখানে কিন্তু একটা ওই প্রাইসটা কিন্তু আপনার একটা প্রুফ যে আপনার আস্কিং প্রাইস সে কত চেয়েছিল। তো আপনি আপনার ডেটা সেটের মধ্যে আস্কিং প্রাইসটা এখানে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা কলাম করে এই ডাটাটা এন্ট্রি ব্যবস্থা করতে পারেন। এক্ষেত্রে আপনার ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ একটা সুযোগ থাকবে। আমি আমার এই ডাটা সেটের মধ্যে এই অপশনটা রেখেছি। আর এখানে দেখুন আমি এই দুইটার আস্কিং রেট এবং ইউনিট রেট, এই দুইটার মাধ্যমে যে আমার টোটাল প্রাইস এসেছে, যে টোটাল প্রাইস এবং টোটাল প্রাইস উইথ আস্কিং রেট, এই দুইটার পার্থক্যের মাধ্যমে যে সেভিংস অ্যামাউন্টটা আছে, আমি এই অ্যামাউন্টটাকেই কিন্তু শো করব, এই সেভিংস অ্যামাউন্টটাকেই শো করব। আচ্ছা, এবার আসি আমি পারচেজ ডিটেলস টেবিলের মধ্যে আমি হচ্ছে কি একটা পিভট টেবিল জেনারেট করব। পিভট টেবিল জেনারেট করার জন্য প্রথমে আমি ইনসার্টের মধ্যে যাই, পিভট টেবিল। আচ্ছা, সে আমাকে দেখাচ্ছে যে এটা তুমি একটা কোথায় জেনারেট করতে চাচ্ছ পিভট টেবিলটা। আমি এক্সিস্টিং একটা ওয়ার্কশিটে দেখাবো, এবং এক্সিস্টিং ওয়ার্কশিটের মধ্যে আমি ওকে দেখাবো যে আমি রিপোর্ট 2 এ এটা জেনারেট করতে চাচ্ছি। আমি একটু ফাঁকা রেখে এখানটা দেখিয়ে দিলাম, রিপোর্ট 2 এ এন্টার দিলাম, ওকে দিলাম। আমার এখানে পিভট টেবিলটা অপশনটা চলে আসলো রিপোর্ট 2 এ। আমি এখানে এই পিভট টেবিলের মধ্যে আমার কোশ্চেনের মধ্যে কি বলেছে যে পারচেজার ওয়াইজ, দেখুন আপনি বিষয়টা পারচেজার ওয়াইজ। তো আমি এখানে পারচেজার ওয়াইজ, এই যে পারচেজার নেম, হ্যাঁ, তো পারচেজার নেমটাকে আমি রো এর মধ্যে দিব। দেন আমি ভ্যালু এর মধ্যে দিব আমার সেভিংস অ্যামাউন্টটা আমি ভ্যালু এর মধ্যে দিব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পারচেজার ওয়াইজ কে কত টাকা সেভিং করলো সেটার একটা ডাটা চলে আসলো। এই ক্ষেত্রে আমাকে আরো চেয়েছে যে এটা আইটেম ক্যাটাগরি ওয়াইজ কে কত সেভ করলো। ওকে, তাহলে আমি একটা স্লাইসার ক্রিয়েট করব। স্লাইসারে গেলাম, স্লাইসারে আমি আইটেম ক্যাটাগরি নিব, আইটেম ক্যাটাগরি, আইটেম নেম, আইটেম ক্যাটাগরি। আচ্ছা, এই টেবিলে আমার আইটেম ক্যাটাগরি নেই, সেক্ষেত্রে আমি এখানে আইটেম ক্যাটাগরি, আইটেম নেম, আইটেম ক্যাটাগরির একটা আইটেম ক্যাটাগরি ওয়াইজ যেটা আইটেম নেম, এখানে আইটেম ক্যাটাগরিটা ক্রিয়েট করে নিতে পারি একটা ইনসার্ট করে। দেখুন এখানে আমি আইটেম ক্যাটাগরি দিচ্ছি, আইটেম ক্যাটাগরি। এখন আমি আইটেম ক্যাটাগরিতে গিয়ে আমি চাচ্ছি যে কোল্ড ড্রিঙ্কস এর আইটেম ক্যাটাগরি কি সেটা আমি বের করতে। সুতরাং আমাকে যেতে হবে, আমি ইকুয়ালস টু সাইন দিলাম, এক্স লুকআপ দিলাম, এক্স লুকআপ ফর্মুলাটা দিলাম, এবারে আইটেমটা দেখিয়ে দিলাম। না সরি, এবারে আমাকে হ্যাঁ লুকআপ ভ্যালু, দেন আমি কমা দিলাম, লুকআপ অ্যারে। আমার এই আইটেমের ক্যাটাগরিটা সে কোথায় খুঁজবে হচ্ছে গিয়ে রিকুইজিশন বেসিক টেবিলে খুঁজবে আইটেম ক্যাটাগরিতে, সরি আইটেমের নেমটা খুঁজবে রিকুইজিশন বেসিক টেবিলে, সরি রিকুইজিশন ডিটেলস টেবিলে খুঁজবে। রিকুইজিশন ডিটেলস টেবিলে এখানে আইটেমের নেম আছে, আমি রিকুইজিশন ডিটেলস টেবিলে দেখিয়ে দিলাম। এরপরে আমাকে বলছে যে রিটার্ন অ্যারে, সে আমাকে আইটেম প্রোডাক্টের ক্যাটাগরিটা রিটার্ন করবে, সেটা আমি দেখিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন আমার এখানে পারচেজ ডিটেলস টেবিলে আইটেম ক্যাটাগরি চলে আসলো। হ্যাঁ, তো এভাবে আমি আমার আইটেম ক্যাটাগরিটা নিয়ে আসলাম। এবার আমি আবার আমার পিভট টেবিলে চলে যাচ্ছি। এখানে পিভট টেবিলের মধ্যে স্লাইসার নিচ্ছি। এবার দেখুন আমার এখানে আইটেম ক্যাটাগরিটা চলে আসার কথা।
আইটেম নেম, ওকে। আচ্ছা, আমি একটু এটাকে রিফ্রেশ করে নেই। হ্যাঁ, রিফ্রেশ করার পরে হ্যাঁ এবার চলে আসছে। যেহেতু আমি রিফ্রেশ করিনি তখন, সুতরাং কিন্তু আপনার পিভট টেবিলটা আগের ডাটাই শো করছিল। রিফ্রেশ করার পরে দেখুন আইটেম ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম, এটা দিয়ে আমি একটা স্লাইসার ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন আমার স্লাইসারের একটি কলামও বাই ডিফল্ট দেখায় সব সময়। আমি আমার যতগুলো আইটেম, আচ্ছা আমি এক কাজ করি, আমি দুইটা কলামে রাখি, দুইটা কলামে আমার স্লাইসারটা রাখি, আইটেম ক্যাটাগরি ওয়াইজ। ওকে, এখানে আমি এখানে রাখলাম। এবার আমি এটাকে একটি একটু সুন্দর একটা কালার দিব। আমার আমার পিভট টেবিলটাকেও আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিব। এমন একটা কিছু দিব যা খুব দেখতেও সুন্দর লাগে বা কালারের সঙ্গেও যায়। আচ্ছা, এটা দিচ্ছি আমি। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ কে কত সেভিংস করলো সেটাও দেখাচ্ছে। যেমন ইলেকট্রনিক গুডসে দুজন 200 টাকা সেভ করেছেন, ফুড অ্যান্ড বেভারেজে একজন সেভ করেছেন, জেনারেল হার্ডওয়্যারে সেভ করেছেন, কে কত কোন আইটেম ক্যাটাগরিতে কে কত সেভ করেছেন সেই অনুযায়ী আমার রিপোর্টটা কিন্তু জেনারেট হয়ে গেল। এখানে আমি আবার আনসিলেক্ট করে দিলাম আমার ক্যাটাগরি গুলোকে। সুতরাং আমার আবার পুরো কে কোন পারচেজার কত টাকা সেভ করলো সে কিন্তু আমাকে দেখাচ্ছে। আমি এখানে এটার নাম চেঞ্জ করে দিচ্ছি, যেমন রো লেভেলে এখানে আমি পারচেজার লিখে দিলাম। ওকে, সুতরাং আমার রিপোর্ট টুও কিন্তু হয়ে গেল। তো এভাবেই আমরা রিপোর্ট গুলো তৈরি করতে পারি। এই পর্যায়ে আমি আপনাদেরকে আমার ওয়েবিনারের এক্সেলের যে বিষয়গুলো সেগুলো দেখানো শেষ করা হলো। এখন আমি আপনাদেরকে বলি যে এই ওয়েবিনারটাকে কেন্দ্র করে আমাদের একটি শর্ট কোর্সের ডিজাইন করা হয়েছে। কোর্সটা সম্পর্কে আপনাদেরকে হয়তো অলরেডি অবগত করা হয়েছে। কোর্সের আউটলাইন কোর্সের আউটলাইন আপনারা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন, কেউ কেউ হয়তো পাননি, পেয়ে যাবেন। এই শর্ট কোর্সটা আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি এক্সেল এবং গুগল শিটের উপরে খুব দক্ষভাবে অ্যাডভান্স এক্সেল শিখতে পারেন। আসলে আমাদের মার্কেটে বিভিন্ন ধরনের এক্সেলের উপর কোর্স রয়েছে। সেখানে দেখা যায় যে কম্পোজিট আকারে বিভিন্ন ধরনের কোর্স অফার করা হয়। কম্পোজিট আকারে যখন কোনো কোর্স অফার করা হয়, অর্থাৎ এক্সেল এর সঙ্গে পাওয়ার বিআই এর সাথে আপনার আপনার পাইথন, তারপরে আর স্ক্রিপ্টিং, এই সবগুলো কম্পোজিট করে আপনাকে যখন দেওয়া হয় তখন আসলে কিন্তু কোর্সটা অত ফ্রুটফুল হয় না। আপনি আসলে কিছুই শিখতে পারেন না। এন্ড অফ দ্য ডে দেখা যায় যে আপনার একটা শুধু সার্টিফিকেটই হয়। কিন্তু আমি যেখানেই কোর্স এই ট্রেনিং নিয়েছি বা কোর্স নিয়েছি, আমি সব জায়গায় আমার আমি সিঙ্গেল কোর্সই নিয়েছি সিঙ্গেল বিষয়ের উপরে, যাতে কারণ আমার লক্ষ্য থাকে যে পুরো বিষয়টা যেন আপনাকে আমি শিখাতে পারি। কোর্স শেষে আপনি বলবেন না আপনি কিছুই শিখেন নাই, আপনি শিখবেন, এটাই আমার থাকবে টার্গেট। এজন্য আমি অ্যাডভান্স এক্সেলের এটা 15টা ক্লাস, যদিও আমরা এটাকে এর আউটলাইনটাকে 15টা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু এই 15টা ক্লাসের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে ব্যাপার না। যদি আমি দেখি যে আমার অধিকাংশ লার্নাররা আমার কোনো কোনো বিষয় বুঝতে সমস্যা হচ্ছে, আমি তাদেরকে দরকার হলে আরো কিছু ক্লাস বেশি নিব। আর তবে আপনারা আমার কোর্স আউটলাইনের দেখতে পাচ্ছেন যে আমরা এই আউটলাইনে কি কি ফলো করব। যেমন মডিউল 1-এ আপনারা পাবেন ডাটা প্রেজেন্টেশন অ্যান্ড বেসিক, এর উপরে 2টা সেশন থাকবে। মডিউল 2-তে থাকবে অ্যাডভান্স ডাটা হ্যান্ডলিং, কি করে করতে হয়, সেখানে 2টো সেশন থাকবে। রিভিউ সেশন থাকবে একটা। দেন আবার মডিউল 3 শুরু হবে, সেখানে ডাটা অ্যানালাইসিস এবং ভিজুয়ালাইজেশন দেখানো হবে। এরপরে থাকবে হচ্ছে গিয়া অটোমেশন এবং ইফিসিয়েন্সি। এরপরের মডিউলে থাকবে ক্রস প্ল্যাটফর্ম কোলাবোরেশন
যেখানে আমি আপনাদেরকে গুগল শিটের অনেক কিছু দেখাবো। মডিউল 6-এ থাকবে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এবং টিপস, অর্থাৎ প্র্যাকটিক্যাল ডাটা সেট নিয়ে আমরা কাজ করব। এখানে আমি আমার কিছু 2টা ডাটা সেট নিয়ে কাজ করব এবং লার্নারদের মধ্যে থেকে তাদের অর্গানাইজেশনের 1টা বা 2টা ডাটা সেট নিয়ে কাজ করব। এবং ফাইনালি আপনারা যখন কোর্স শেষ করবেন আপনারা পেয়ে যাবেন একটা সার্টিফিকেট। এবং সার্টিফিকেটটা আসলে বড় ব্যাপার না, কাজ শেখাটাই হচ্ছে গিয়ে বড় ব্যাপার। সার্টিফিকেট দেখিয়ে আপনি হয়তো চাকরিতে সুবিধা, প্রাথমিক দিকে সুবিধা পাবেন, কিন্তু যখন আপনি কাজ করতে পারবেন না তখন কিন্তু আপনার সুপারভাইজার বুঝে যাবে যে আসলে আপনি কিছুই জানেন না। এই প্রবলেমটা বা এই সমস্যাগুলো যেন আপনারা ফেস না করেন, এজন্যই আপনাদেরকে ইন্ডাস্ট্রির উপযোগী করে তোলার জন্য বা নিজেকেই নিজে আপডেট করার জন্য এই কোর্সটা আমরা ডিজাইন করেছি। আপনারা আমার এই পর্যায়ে আমি আমার ফ্লোরটা আমাদের অ্যাডমিন যিনি আছেন তার কাছে ছেড়ে দিচ্ছি। উনি আপনাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো আলোচনা করবেন। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ এবং ফি আমানিল্লাহ। থ্যাংক ইউ সজীব। সবাইকে ধন্যবাদ যে আপনারা আসলে ধৈর্য ধরে জিনিস অনেকক্ষণ এই ওয়েবিনারে অংশগ্রহণ করলেন এবং পার্টিসিপেট, এখন অনেকেই এখানে পার্টিসিপেট করছিল, অনেকে হয়তো চলে গেছে। তা আমি ওভারঅল, আপনারা তো করলেন এতক্ষণ, ওভারঅল আমার কথা কি শোনা যাচ্ছে? এটা মনে হয় একটু আচ্ছা, আমি শুনতে সিম্পলি পাচ্ছি, তবে স্যার কথার একটু কেটে কেটে আসছে আপনার, কেটে কেটে এতটুকুই। যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। আমি ওভারঅল একটা মানে একটা কনসেপ্ট আপনাকে দিই। এই যে ক্লাসগুলোতে আমরা যেটা দেখলাম, ধরেন আপনি এক জায়গায় জব করতে গেছেন, সেখানে আপনার বিভিন্ন ধরনের ডাটা মেনটেন করা লাগে। আপনার ধরেন আপনি প্রকিউরমেন্টে জব করেন, প্রকিউরমেন্টে যেহেতু ইয়াটা করাইছেন ওটা দিয়েই বলি। প্রকিউরমেন্টে জব করেন, প্রকিউরমেন্টে ধরেন আপনার কাছে ডাটা আছে এ মাসে কতগুলো পারচেজ করছেন, কতগুলো আইটেম কেনাকাটা করছেন, কে আইটেম কাকে দিয়ে কে কে কোনটা কিনছে, কোন সাপ্লায়ার ছিল, কোন আইটেমের আগেকার ভ্যালু কত ছিল, প্রেজেন্ট ভ্যালু কত, কতটা সেভিংস করতে পারলেন। এই যে ইনফরমেশন গুলো আপনি যদি ডাটা গুলো এক্সেলে মেনটেন করেন এবং এক্সেল থেকে যদি আপনাকে পিক করে তুলে নিয়ে আসতে হয়, আপনার বস বললো বা আপনার কোম্পানির মালিক বললো যে এই মাসে কত সেভিংস নিয়ে আসছো, এই মাসে কতগুলো পারচেজ করছো, এই মাসে এই আইটেম গুলো এত বেশি পারচেজ কেন করছো বা কেন লাগছে, কতগুলো লাগছে আমাকে একটু বলো তো। তো আপনার কাছে যদি ডাটা গুলো না থাকে, আপনি যদি পিক করা না জানেন, আপনি হয়তো ধরেন যে এক্সেলে লিখে রাখছেন, বাট আপনি আপনার কাছে 6 মাস পরে যখন ডাটা চাইলো যে দেখো তো এই বছরে আমার এই আইটেমটা কতগুলো কিনছি বা কতটুকু লাগছে, আপনার এই ডাটা বের করতে স্যারকে বলতে হবে কি স্যার আপনি 10 দিন পরে দিই স্যার। মালিক কি এটা শুনবে? তুমি 10 দিন পরে আমাকে দিল, অ্যাজ বিকজ আমি জানি না কিভাবে এটা ডাটা পিক করতে হয়, কিভাবে অ্যাসাইন করতে হয়, কিভাবে আমি একটা টেবিল বানাবো, কিভাবে লিঙ্ক আপ করবো। এই জিনিসগুলো যখন আমরা জানবো না, ওই যে অলরেডি সজীব যেটা বলছে, আমি হয়তো এই চাকরি পেয়ে যাব, আমি এক্সেল জানি বলে ঢুকলাম, সার্টিফিকেট পেয়ে ঢুকলাম, বাট আমি কাজগুলো যখন পারবো না, তখন কিভাবে নিজেকে এস্টাবলিশ করব যে আমাকে ইনক্রিমেন্ট দেওয়া হোক, আমার প্রমোশন হোক, আমি একটা টপ পর্যায়ে যাব, পসিবল হবে? কোনোদিনই পসিবল হবে না। না, আমরা অনেক কিছু আছে, সফটওয়্যার তো রেডি ডাটাগুলো আপনাকে দিবে, কিন্তু আপনাকে যখন এইখান থেকে ফাইন্ড আউট করে লিঙ্ক আপ করে ক্যালকুলেট করে যখন ইনফরমেশন গুলো ম্যানেজমেন্ট লেভেলে চায়, এইটাকে ইন টাইম প্রেজেন্ট করাটা, এটাই আপনার দক্ষতা, তাই না? তো আমার মনে হয় যে প্রথমে আমি বলছি, আবারও বলতেছি, যেটা একটা আসলে বেসিক লার্নিং বলা যায়, এখন ম্যান্ডেটরি একটা সাবজেক্ট। যেভাবে আজকে সজীব আমাদের আপনাদের মেন্টর সাহেব দেখালো, এত স্পিডে আপনাদের, এটা তো জাস্ট ওয়েবিনারে বোঝানোর জন্য যে কি কি করা যায়, মোটামুটি কিছু সে টাচ আপ করার চেষ্টা করছে। এই প্রত্যেকটা জিনিস কিভাবে করে তখন ইন ডিটেলস আপনাদেরকে ধরে ধরে আস্তে আস্তে শেখানো হয়। হ্যাঁ, এখন কমপ্লেক্স মনে হতে পারে এইগুলো কি সম্ভব নাকি, এই ফর্মুলা কিভাবে, ভেরি ইজি। আমরা যখন এটা করব, আমরা যখন ডেইলি প্র্যাকটিস করব, আমরা যখন ক্লাসগুলোতে ইলাবোরেটলি শিখবো, তখন এই জিনিসগুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। কোনো কিছু শেখার আগে, শুরু করার আগে মনে হয় না জানি কি এর মধ্যে। তো আমি আশা করব যারা আপনারা জয়েন করছেন, যাতে করার ইচ্ছা আছে, যারা চান যে
এরকম একটা স্কিল বা এরকম মানে ম্যান্ডেটরি একটা সাবজেক্ট আমার আসলে জানা প্রয়োজন, তো তারা ডেফিনেটলি এই ক্লাসে আমি বলবো যে তারা এই কোর্সটাতে অংশগ্রহণ করবেন, শিখবেন। এটা শুধু জবের ক্ষেত্রে না, আপনি আপনার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস অ্যাপ্লাই করবেন। আপনি কত প্রোডাক্ট কিনছেন, কোন প্রোডাক্টটা বেশি সেল, কোন প্রোডাক্টটাতে বেশি লাভ, হ্যাঁ, সারা বছরে কত কিনলেন, কত সেল করলেন, কি দাঁড়াইলো আপনার বিজনেসের অবস্থা, হ্যাঁ, আপনার অ্যাট এ গ্লেন্স দেখার জন্য যে ড্যাশবোর্ড বানানো, যে স্লাইসার করে এটাকে সর্ট আউট করা, এই জিনিসগুলো আপনি যদি না জানেন, তো মানে এখানে পাবেন খুঁজে, আপনি ডাটা দিতে পারবেন, ওই যে বললাম গল্পের মতন যে আজকে চাইলে বলবেন যে স্যার আমি 10 দিন পরে দিই। হ্যাঁ, তো আসলে তখন আর নিজের দক্ষতাটা প্রকাশ করা যাবে না। তো এনিওয়ে, আপনাদের কোনো কোশ্চিন থাকলে আহ, আপনারা রেকর্ডিংটা যদিও পেয়ে যাবেন, কোশ্চিন করার মতন আসলে এখানে কিছু নাই, কারণ এটা তো ক্লাস ছিল না, এটা ছিল জাস্ট একটা টাচ আপ করা, যে আসলে অনেক কিছু করা সম্ভব এক্সেল গুগল শিটের মাধ্যমে। আমাদের অনেক কিছু দৈনন্দিন প্রতিনিয়ত যত কাজ আছে, যত রিপোর্টিং সিস্টেম আছে, যত ফর্মুলেশন করা যায় এক্সেলে, যা আসলে অন্য কোথাও সম্ভব না। এইটা ছাড়া আসলে চলাও সম্ভব না। চলা মানে আপনি যে জবগুলো করবেন, এই জবের প্রত্যেকটা সেক্টরে এই জিনিসগুলো লাগে। সো আপনাকে প্রেজেন্ট করতে হলে, আপনাকে দক্ষ প্রমাণ করতে হলে, আপনার নিজেকে ইস্টাবলিশ করতে হলে, এটা ম্যান্ডেটরি ভাই, এটার কোনো বিকল্প নাই। তো আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর আইইসিবির তে এই কোর্সটা খুব শীঘ্রই শুরু হবে। আহ, যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ওয়েবসাইটে যেয়ে বা আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে, লিঙ্ক সবকিছু বলা আছে অলরেডি, আপনারা ইনফর্ম, তারা যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন। তার কারণ কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন, না হলে আমরা আনুমানিক ইনশাল্লাহ কবে বিদায় নিব। কবে লঞ্চ করবে স্যার এটা? এইটা আমাদের অ্যাডমিনের তারিখ আছে নাকি, আমরা এটা কবে স্টার্ট করতেছি? স্যার এটা অক্টোবরের ফার্স্ট উইক থেকে আমাদের প্ল্যান আর কি, অক্টোবরের ফার্স্ট উইক থেকে ক্লাস ফার্স্ট শুরু উইক, হবে পার উইক 2 ক্লাসেস। উইকলি 2 ক্লাসেস। মনে হয় আমাদের দেখলাম স্যার যে মডিউলটা, ওখানে মনে হয় দেখলাম যে মানডে এন্ড থার্সডে 9 PM to 10 PM। রাইট, অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম তো তাই রাত 9টা থেকে করা হয়েছে। আমরা চেষ্টা করব যে এটা তো ডেফিনেটলি যদি কারো স্টুডেন্ট, আপনারা যতগুলো পার্টিসিপেন্ট আমাদের হবে, তাদের আহ, তাদের রিকোয়ারমেন্টের উপর যদি চেঞ্জের প্রয়োজন হয়, যে না আসলে সোমবার মঙ্গলবারের বদলে অন্য কোনো দিন দিলে সুবিধা হয়, সেগুলো পরে চেঞ্জ করা যাবে। আর স্যার আমাদের সোমবার বৃহস্পতিবার তো মনে হয় দেখছি স্যার, মানডে ওকে এন্ড থার্সডে। ওকে বৃহস্পতিবার না হলে ভালো স্যার। ওকে, এটা আমরা আসলে যখন ক্লাস শুরু করব তখন মেন্টরসের সাথে কথা বলে আপনারা ফিক্স আপ করে নিন, এটাই ইটস নট এ বিগ ডিল। আর আপনাদের ওই যে প্র্যাকটিক্যালের যদি যদি কোনো সময় মেন্টরস মনে করে যে আপনাদের সরাসরি ফিজিক্যাল কোনো ক্লাসের প্রয়োজন আছে, হ্যাঁ, বা কোনো ইয়ার প্রয়োজন আছে, ইন দ্যাট কেস আমরা আমাদের বাংলা মোটর যে ব্রাঞ্চ আছে, বাংলা মোটর অফিসে, সেইখানে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। ভালো তো স্যার। সো এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আর কারো যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আমরা করতে পারি। স্যার কোর্সটা কত টাকা এখন হয়েছে প্রাথমিকভাবে, এটা কোনো কোর্স ফি কত তারিখ এটা? 15টা ক্লাস হবে স্যার, না 15টা সেশন? হ্যাঁ হ্যাঁ 15টা ক্লাস হবে 4,500 টাকা। আপনাদের অ্যাডমিশন পরীক্ষা আছে, আপনাদের হয়তো ফিজিক্যালি হোক বা অনলাইন পরীক্ষা হোক, আমি জানি না মেন্টরস কিভাবে সাজাইছে, ওইভাবে আপনাদের পরীক্ষাটা দিতে হবে। এবং হয়তো দু একটা ওয়ার্কশপ বা ক্লাসের জন্য প্রেজেন্ট থাকতে হতে পারে সশরীরে ক্লাসরুমে আর কি। আর অনলাইনের পাশাপাশি অনলাইন ফ্যাসিলিটি তো থাকবেই, যারা বাইরে থেকে করবেন, ঢাকা বাইরে থেকে, তাদের জন্য ফ্যাসিলিটি থাকবে। তো আপনারা যারা ভর্তি হবেন তারা আপনাদের হচ্ছে আমাদের আইসিবি অ্যাডমিন প্যানেলে যে দেখবেন যে ক্লাস কোঅর্ডিনেটর বা যার যিনি আছেন, ওনার নাম্বারে যোগাযোগ করলে উনি বাকিটা ওনার সাথে কথা বললে
আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। ইনশাল্লাহ অক্টোবর ফার্স্ট উইক থেকে আমাদের এত ক্লাসটা শুরু হয়ে যাবে। ফার্স্ট উইক মানে প্রথম সোমবার বা নেক্সট মান্থের প্রথম সোমবার থেকে আমরা ইনশাল্লাহ শুরু করে দেব। আর কারোর কোনো কোশ্চিন স্যার? না স্যার, আমাদের খুব সাথে কষ্ট করতেছে। আমাদের সাথে কিন্তু এখানে অনেকগুলো স্যার আছে যারা লুকায় লুকায় ক্লাস করছে, তো পরিচয় দেয়নি। যেমন ফেরদৌস স্যার আছেন এখানে, আমি যদি ভুল না করি ফেরদৌস SCM। স্যার আসসালামু আলাইকুম স্যার। লুকাই লুকাই না, মানে প্রথম থেকেই স্যার ক্লাস করতেছি স্যার। সারা শব্দ নাই। স্যাররা কিন্তু না এক একজন, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, স্যাররা কিন্তু কোনো জায়গায় তারা কোনো কোম্পানিতে ডিপার্টমেন্ট লিড করতেছে, তারাও কিন্তু পার্টিসিপেট করছে অ্যাজ বিকজ দে ফিল দ্যাট এই কোর্সটার প্রয়োজন আছে। আমি নিজে ফিল করি যে আমার কিছু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস আরো শেখা দরকার। আসলে শেখার তো কোনো শেষ নাই, এটা এমন মানে এটার প্রয়োজনীয়তারও শেষ নাই। আপনি যাই হ্যাঁ করেন স্যার, না কেন লাগবেই। জি স্যার, আমরা তো টুকটাক পিভট টেবিল কাজ করলাম, দেখলাম আজকে একটু পিভট টেবিলের উনি অন্য স্টাইলে কাজ করাইলো, আবার ভ্যালুকাপ এক্স লুকআপের একটু এগুলো খুব নতুনত্ব আছে স্যার। র্যাপিডলি করাইছে, তো হাতে তো বোঝা মনে হ্যাঁ হচ্ছে যে অনেক কমপ্লেক্স, কিন্তু আসলে এগুলো তো খুব ধীরে সুস্থে শেখানো হবে। আর এই বেসিক গুলো জানা খুব প্রয়োজন, এটা লাগে আপনার রিপোর্টিং এর ক্ষেত্রে লাগে, খুব প্রয়োজন হয় জিনিসগুলো। তো থ্যাংক ইউ ইয়াকে ফেরদৌসকে যে ফেরদৌসও জয়েন করছিল। ফেরদৌসের কিছু বলার আছে? না স্যার, ভালো লাগতেছে। অনেকেই সজীব ভাইকে অনেকদিন পরে দেখলাম, আপনাকে অনেকদিন পরে দেখলাম, তারেকের সাথে তো কথা হয়। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল গুড স্যার। আসলে বেসিক্যালি স্যার সফটওয়্যার বেসড অন দ্য এক্সেল, সহজ কথা। মানে হ্যাঁ আপনি সফটওয়্যার হয়তো একটা জিনিস রিপোর্টিং কিভাবে করতে চাচ্ছেন সেটা তো সফটওয়্যারকে বলে দিলে পারবে, বাট এইটার যদি আমরা আর্লিয়ার স্টেজটা দেখি, সেটা কিন্তু একটা ভালো এক্সেল স্পেশালিস্ট না হলে কিন্তু কোনো রিপোর্টিং বের করা বা আমি কি চাচ্ছি সেটা সম্ভব না। তো ওভারঅল গুড, সজীব ভাই অনেক সুন্দর করে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছে। হয়তো ক্লাসগুলোতে আরো ভালো হবে স্যার। এক্স্যাক্টলি। আমরা ইনশাল্লাহ ক্লাসগুলোতে আরো চেষ্টা করবো এটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য। আর যারা আপনাদের মাঝে যে এখন কথা বললো ফেরদৌস সাহেব, উনিও একটা কোম্পানিতে সাপ্লাই চেইন লিড করতেছে, উনিও কিন্তু আমাদের একজন মেন্টরস। মানে মানে অফ হয়ে আছে, যে কোনো সময় ওনারও কোনো কোর্স টোর্স চলে আসতে পারে। এনিওয়ে, আর কোনো কোশ্চিন আছে কিনা? কি অবস্থা, রোমার কি খবর? ওনারা তো অনেক ধৈর্য নিয়ে ক্লাস করলেন। স্যার সেলিম রেজা ভাই ছিল, উনি তো কথা বলতেছেন। সেলিম, রোমা কি সাপ্লাই চেইনের রোমা নাকি? সরি, আমি আমি আগে জি থেকে স্যার, বলে ফেলি। সাফেসেনের ওই সাফেসেন ব্যাচ 6। 6 খুব ওকে। হ্যাঁ, সেলিম রেজা ভাই আমাদের ব্যাচ আছে। সেলিম ভাইরা আমাদের আছে। এটাই আমি আশা করবো যে আপনারা এটা শিখে নেন। মানে পরিষ্কার কথা বা মূল মেসেজটা হলো এটা, ভাই লাগবে হোয়াট এভার দ্য ইনস্টিটিউট, ICB হোক আর অন্য যে কোনো জায়গায় হোক, এটা খুব ম্যান্ডেটরি একটা সাবজেক্ট। আপনাকে নিজের থেকে কিছু রিপোর্টিং, নিজের থেকে কিছু জেনারেট, নিজের থেকে কিছু ফর্মুলেশন, এগুলো যদি আপনার কাজকে সহজ করতে চান, এর কোনো বিকল্প নেই। তো রেকর্ডিংটা সেভ করে দেন আছে।